উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শুকনো পাতার নূপুর পায়ে। লিখেছেন আয়শা শেখ রিন। কণ্ঠে আমি তাস্তভা। পর্ব 6। ঝিলমিল চমকে উঠে চট করে প্লেট সমেত অন্যদিকে ঘুরে দাঁড়ালো। না না, ফেলবেন না। এই লোকটাকে ঝিলমিল হাড়ে হাড়ে চিনে নিয়েছে। মুখে যখন বলেছে কাজটা সে করিয়েই ছাড়বে। লোকটার এই অসুস্থ একঘমি কাছে হার মেনে সে আবারও বারিশের দিকে ঘুরে দাঁড়ালো। ক্ষোভের রগগুলো ফুলে ওঠা গলায় বলল, এভাবে খেলে খান, আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না। আপনি জানেন, বাসায় আমাকে আম্মু নয়তো দাদি খাইয়ে দিত, মাঝে মাঝে আব্বু। এখানে এসে আপনাকে রেঁধে দিচ্ছি, এর চেয়ে বেশি আর কিছু করতে পারবো না আমি। কথাগুলো শুনে বারিশ নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঝিলমিল বিষণ্ণ ক্লান্ত মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা থাক, লাগবে না। বলে সে কিচেনের বাহিরে পা বাড়ালো। লোকটা বারিশকে এভাবে হঠাৎ উঠে যেতে দেখে ঝিলমিল হতবাক হয়ে গেল। মেজাচার পারল না ধরে রাখতে, পেছন থেকে ডেকে উঠল, কোথায় যাচ্ছেন? খাবেন না? না। বারিশের কণ্ঠে অনীহা। তাহলে এই খাবারের কি করব? ফেলে দাও। মাঝরাতে ঘুম থেকে তুলে এত মানসিক অত্যাচার করে গরম করলো খাবার, আবার এখন বলছে খাবে না। রাগে কষ্টে ঝিলমিলের গায়ে আগুন ধরে গেল। সে দ্রুত পায়ে গিয়ে বারিশের পথ আটকে শক্ত করে চেপে ধরল তার বাহুটা। আচ্ছা আসুন, আমি আমি খাইয়ে দিচ্ছি, আসুন। ঝিলমিলের স্পর্শে থমকে দাঁড়িয়ে পেছন করেই তাকালো বারিশ। কিচেনের বাইরে পুরোটাই নিঝুম অন্ধকার। ওরা যখন লিভিং রুমের সীমানায় দাঁড়িয়ে, ওই অন্ধকার ঘরে কেবল কিচেন থেকে এক চিলতে অবচা হলুদ আলো এসে পড়েছে ওদের উপরে। এই আলোয় ঝিলমিলের ফর্সা বিষাদগ্রস্ত মুখের সাথে তার বিরল হাজেল রঙের চোখের মণি দুটো অদ্ভুত একটা আকুলতায় চিকচিক করেছে। বারিশ নিজের দৃষ্টি সরিয়ে নিল মেয়েটার চোখ থেকে। ঝিলমিলের মৃদু স্পর্শে ছেড়ে নিজের বাহু ছাড়িয়ে নিয়ে নিঃশব্দে গিয়ে বসল লিভিং রুমের ডাইনিং টেবিলটাই। কিচেন থেকে ভেসে আসা অবচা আলোটুকু সেখানে কিছুটা ছড়িয়ে রেখেছে। ঝিলমিল নীরবে কিচেনে ফিরে গেল। প্লেটটা তুলে এনে টেবিলের ওপরে রাখলো। তারপর খাবার মেখে প্রথম লোকমাটা তুলে নিল হাতে। বারিশের মুখের সামনে হাত বাড়িয়ে দিতে কিছুটা কোছা মেরেই বলল, হা করতে পারবেন নাকি এটাও আমাকেই করিয়ে দিতে হবে? বারিশ বাকবিতণ্ডায় গেল না, চুপচাপ হা করল। ঝিলমিল বেশ সাবধানে খাবারটুকু মুখে তুলে দিতে চেয়েছিল, কিন্তু অন্ধকারের কারণে হোক কিংবা তার হাতের কাঁপুনিতে খাবারের অর্ধেকটা বারিশের মুখে গেল আর বাকি অর্ধেকটা গিয়ে পড়ল শার্টের উপরে। এক মুহূর্তের জন্য দুজনে থমকে গেল। দুজনের মনে একসাথে বিরক্তি ফুটে উঠল। একজনের মনে হলো লোকটা ঠিকমতো খেতেও জানে না, আর অন্যজনের মনে হলো একটা মানুষকে ঠিকমতো খাইয়ে দেওয়ার যোগ্যতাটুকুও মেয়েটার নেই। চুপচাপ খেয়ে যাচ্ছে বারিশ, তার দৃষ্টি ফোনের নীল স্ক্রিনে। ঝিলমিলে ক্ষণে ক্ষণে বারিশের দিকে তাকাচ্ছে, আর অস্বস্তিতে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে কোনো অন্য দিকে। জারিফের জন্য আজ তাকে কত কি সহ্য করতে হচ্ছে, আগে যদি একটু বুঝতে পারতো তবে এতটা বড় ভুল সে কিছুতেই হতে দিত না। আর এখন এই 2 দিনের মাথায় যদি সে হেরে চলে যায়, জারিফের কাছে সারা জীবনের জন্য হাসির পাত্র হয়েই থাকবে সে। জারিফের যে কোনো মূল্যে তাকে বোঝাতে হবে যে সে তার চাচার সাথে খুব সুখে আছে। বারিশকে এভাবে সেদে সেদে খাইয়ে দেওয়ার একমাত্র কারণই জারিফ। রান্নাঘর থেকে বারিশ বের হওয়ার সময় দোতলায় করিডোরে ঝিলমিল অবচা আলোয় জারিফকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এই জন্যই টেনে ধরে এনে লোকটাকে খাওয়াচ্ছে সে। না হলে এই কঠিন মেন্টাল এলিয়েন লোকটাকে সে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, এমন দৃশ্য তো স্বপ্নের ভেতরেও অবাস্তব। পরদিন সকালে কলেজের জন্য তৈরি হচ্ছিল ঝিলমিল। তার আগে রুটিনে যা যা ছিল তা অক্ষরে অক্ষরে পালন করিয়েছে বারিশ তাকে, অর্থাৎ আজও তাকেই নাস্তা বানাতে হয়েছে। ঝিলমিল এখন আয়নার সামনে দাঁড়িয়ে শরীর তুলিয়ে বেশ চঞ্চল ভঙ্গিতে ইউনিফর্মের বেলটা আশ্বাদ করে বাঁধছিল। তখনই আচমকা এক ধাক্কায় বাদিক থেকে সরে গেল। কোনো মতে নিজেকে সামনে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। ডান দিকে ঘুরতেই দেখে বাড়ির ড্রেসিং টেবিলের পূর্ণ আয়নাটা দখল করে নিজের চুল পেছনে সেট করার চেষ্টা করেছে। ঝিলমিল রাগে মুখ বাঁকিয়ে বলে উঠল, আপনি আমাকে এভাবে ধাক্কা মেরে সরিয়ে দিলেন কেন? বারিশ আয়না দেখে চোখ না সরিয়েই গম্ভীর গলায় বলল, একজন মানুষের তৈরি হতে কতক্ষণ লাগে? আমার 3.5 লাগবে, তাতে আপনার কি? কথা কম বলে দ্রুত চুল বাঁধো, নয়তো ফেলে রেখে যাব, আর ক্লাসে দেরিতে পৌঁছালে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো। কপাল কুঁচকে লোকটার দিকে তাকাতেই রইল ঝিলমিল। আজ একটা অফ হোয়াইট শার্টের সঙ্গে কালো প্যান্ট পরেছে সে। চুলগুলো কিছুক্ষণ পরপর জেলের স্পর্শে পেছন দিকে পাঠাতে চাইছে, কিন্তু সেগুলো বারবার নাচর বান্দার মতো কপালে লুটিয়ে পড়েছে। লোকটার এই বৃথা চেষ্টা দেখে মনে মনে বেশ মজা পাচ্ছিল সে। এমনিতেও লোকটা কোনো কিছুতেই খামতি নেই, কিন্তু তা বলে এতটা উঁচু হতে হবে কেন? কাছে এসে দাঁড়ালে মনে হয় দানব দানব লাগে। আচ্ছা, আপনার উচ্চতা কত? নিজের অজান্তেই প্রশ্নটা ছুড়ে দিল ঝিলমিল। বাড়ির শালকাপ্রু কুচকে তাকালো। কিসের? ঝিলমিলের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। কিসের আবার আপনার? 6'3।
শুনে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল কিশোরী। নিজের উচ্চতা চেয়ে তার টেনে টুনে মাত্র 5'3"। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিশাল হেড অফিসের পরিবেশে বদলে যাওয়ার জন্য আজ আগমন হলো দিঘির। পুরো বিজনেস এত দূর নূরজাহান চৌধুরী আর বড় ছেলে আলতাফ চৌধুরী সামলিয়েছেন, এখন যোগ হয়েছে মেহেরাজ। তবে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে ভরসার নাম তাহসিন। নূরজাহান চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলেও অফিসে তাহসিনের গুরুত্ব কোনো ডিরেক্টরের চেয়ে কম নয়। গম্ভীর, অসম্ভব গোছানো আর নিজের কাজে নিখুঁত এক যুবক। ঠিক 10:30টায় অফিসের কাজের দরজা ঠেলে ভেতরে ঢুকলো দীপানুর চৌধুরী তিখি। তাকে দেখা মাত্রই অভ্যর্থনার কক্ষ থেকে শুরু করে করিডোরে দাঁড়িয়ে থাকা এক্সিকিউটিভ সবার চোখ এক মুহূর্তের জন্য ছানা পড়া হয়ে গেল। পরনে তার কর্পোরেট ব্লেজার বা ফর্মাল পোশাকের বদলে অফ শোল্ডার টপস আর জিন্স, চোখে চশমা ঝুলানো, মুখে চুইংগাম হেঁটে আসায় ভঙ্গিতে রাজকীয় ঐতত্যতার চেয়েও বেশি ফুটে উঠেছে এক অদ্ভুত পরোয়াহীনতা। দিঘিকে চেনে না এমন কেউ নেই এখানে। তাকে সকলে নূরজাহান চৌধুরীর বেপরোয়া উশৃঙ্খল কন্যা হিসেবেই চেনে। তাই তাকে আজ অফিসে আসতে দেখে সবার চোখ কপালে। তাকে ঢুকতে দেখে বিভিন্ন অফিসাররা সালাম দিলেও তাদের জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। পুরো অফিসের কর্মীরা আর চোখে এক পলকে একে অপরের দিকে তাকাচ্ছে। কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। এই মেয়ে আজ থেকে এই অফিসে বস হিসেবে যোগ দেবে। যে মেয়েকে সামলাতে পুরো পরিবার হিমশিম খায়, সেই সামলাবে এই মাল্টিমিলিয়নিয়র ডলারের ব্যবসা। দিঘি কারো দিকে তাকালো না। তার চোখ সোজা গিয়ে থামলো নূরজাহান চৌধুরীর কেবিনের বাইরে, নিজস্ব ডেস্কটার বসা তাহসিনের ওপরে। তাহসিন ফাইলের পাতা উল্টাচ্ছিল। দিঘিকে দেখেও সে খুব একটা অবাক হলো না। মুখ তুলে কেবল একটা পেশাদার সৌজন্য বজায় রেখে বলল, ম্যাম ভেতরে আছেন, আপনার জন্যই অপেক্ষা করছেন। দিঘি এক পা বাড়িয়ে এসে তাহসিনের টেবিলের ওপরে 2 হাতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ালো। চোখ দুটো একটু ছোট করে ঠোঁটে কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, ম্যাম অপেক্ষা করছেন নাকি তুমি? এটা প্রফেশনাল জায়গা ম্যাম, এখানে অন্তত নিজের ব্যবহার ঠিক করুন। ম্যাম বলাটা বন্ধ করো তো, শুনতে অসহ্য লাগে। তাহসিন কোনো উত্তর দিল না। সোজা হয়ে দাঁড়িয়ে শুধু কেবিনের দরজার দিকে ইশারা করল। ভেতরে যাওয়া দরকার আপনার, আলতাফ স্যার আর মেহেরাজ স্যারও উপস্থিত আছেন। দিকে এক নজর তাহসিনের নির্লিপ্ত মুখের দিকে তাকালো। বুক চিরে একটা নীরব দীর্ঘশ্বাস বেরিয়ে আসলেও চোখে মুখে সেই আবারও আগের মতোই অবাধ্য ভদ্রতা ভাবটা ফিরে আনলো। সোজা হয়ে দাঁড়াতেই ব্ল্যাক ওপিয়াম এক খামের মতো তীব্র মিষ্টি ঝাঁঝালো সুবাসটা ভেসে এলো তার শরীর থেকে। ঘ্রাণটা তাহসিনের টেবিল জুড়ে ছড়িয়ে দিয়ে তিখি বড় বড় পদক্ষেপে কেবিনের দরজার হ্যান্ডেল করিয়ে ভেতরে ঢুকে গেল। তাহসিন কিছুক্ষণ বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রইল। তারপর একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে আবারও নিজের ডেস্কে ফিরে গিয়ে কাছে ডুবে গেল। কনফারেন্স টেবিলের মাঝখানে বসে নূরজাহান চৌধুরী, তার ডান পাশে আলতাফ চৌধুরী, হাত দুটো বুকের উপরে আড়াআড়ি করে বাঁধা, চোয়াল শক্ত। বাঁ পাশে মেয়েরাজ ফাইল খুলে পাতা উল্টালেও চোখ দুটো স্থির হয়ে আছে বনির উপরে। দেখি কেবিনে ঢুকে সোজা হেঁটে গিয়ে নূরজাহান চৌধুরী ঠিক বিপরীতে ডিরেক্টরদের জন্য নির্ধারিত একখানা খালি রিভিলিং চেয়ারে টেনে বসলো। চেয়ারে একটু হেলে পড়ে একে পায়ের উপরে আরেক পা তুলে দিল সে। আলতাফ সাহেব আর সহ্য করতে পারল না, শক্ত গলায় বলে উঠল, বসার শিষ্টাচারটুকু কি তোকে ধরে ধরে শেখাতে হবে দিঘি? তুই কোনো রেস্টুরেন্টে আসিসনি, এটা চৌধুরী গ্রুপের মেইন বোর্ড রুম। দিঘি চুলগুলো এক ঝটকায় পেছনে ফেলে অলস ভঙ্গিতে আলতাফের দিকে তাকালো। আলতাফ ভাই, সকাল সকাল হাই প্রেশারে ওষুধ খাওনি? থামো আলতাফ। আলতাফ সাহেব কিছু বলতে চাইলেন, তার আগেই নূরজাহান চৌধুরী এতটাই আদেশসূচক শব্দে সে চুপসে গেল। তিনি চশমাটা খুলে টেবিলের ওপরে রেখে ঠান্ডা তীক্ষ্ণ দৃষ্টিতে দিঘির দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। দিঘি চুইংগামটা গালে চিপে মৃদু হেসে বলল, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? শো শেষ। এখন থেকে প্রতিদিন এই ড্রেস কোড আর এই মুখোশটাই সহ্য করতে হবে তোমাদের। এটা তোমার বাবার তৈরি করা অফিস, কোনো ক্লাব ঘর নয়। অভদ্রতা বাইরে রেখে কাজে মন দাও। নূরজাহান চৌধুরী বললেন, কাজে মন দিতে এসেছি মা। আমার নিজের একটা আলাদা পার্সোনাল কেবিন চাই, একদম রিভার ভিউ ফেস করা সাউথ কর্নারের কেবিনটা। আজ বিকেলের মধ্যে ওটা আমার নামে রেডি হওয়া চাই। আলতাফ এবার টেবিল চাপড় দিয়ে বলল, তুই কি পাগল হয়েছিস দেখি? সাউথ কর্নারের কেবিনটা আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের প্রজেক্ট ব্রিফিংয়ের জন্য ব্যবহার করা হয়। তুই অফিসে পারেকে নিজের নামে কেবিন দাবি করছিস? আলতাফকে রাখতে দেখে এক বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সে খুব আয়েস করে নিজের বাম হাতটা চোখের সামনে তুলে ধরল। তার হাতে নখগুলো নিখুঁতভাবে কটা, একদম ধারালো আলমন্ড শেপ করে। তাতে লাগানো গাঢ় কালচে বেগুনি ম্যাট লিপ নেল পালিশ, আর অনামিকার নখটিতে কেবল সরু একটা মেটালিক রূপালি রেখা। নিজের সেই ধারালো নখগুলোর দিকে অলস ভঙ্গিতে তাকাতে তাকাতেই সে আলতাফকে উদ্দেশ্য করে বলল, তাহলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য অন্য কোথাও বসাও ভাইয়া। চৌধুরী পরিবারের মেয়ের রুম সাধারণ কোনো কিউবিকেল হবে কেন?
মেহেরাজ এতক্ষণ শান্ত হয়ে শুনছিল। সে ফাইলটা বন্ধ করে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মা, শেয়ার হোল্ডারদের আগামী মিটিংয়ে দিঘির উপস্থিতি থাকলে বন্ধ হয় না। বোর্ডে আমাদের হোল্ডিং ঠিক রাখতে হলে ওকে পজিশন দিতেই হবে। কেবিনের ঝামেলাটা বড় কিছু না, ওটা ব্যবস্থা হয়ে যাবে। দিঘি যেটা যাচ্ছে দিয়ে দাও। নূরজাহান চৌধুরী এক মুহূর্ত চুপ থেকে দিঘির দিকে তাকিয়ে রইলেন। মেয়ের এই অদম্য জেদ আর অবাধ্যতা তার বেশ চেনা। তিনি ঠান্ডা গলায় বললেন, কেবিন পাবে, তবে কেবিনে বসে কেবল চুইংগাম ফোলালেই হবে না। টেক্সটাইল প্রজেক্টের যে কাজ তোমাকে দেওয়া হবে কাল সকাল 9টার মধ্যে প্রোগ্রেস রিপোর্ট আমার টেবিলে চাই। দিকে ঠোঁটের কোণে বিজয়ে হাসি ফুটে উঠল। সে সোজা দাঁড়িয়ে বলল, প্রজেক্ট রিপোর্ট পেয়ে যাবে মা, তবে আরেকটা কথা, আমার ফাইলের লেনদেন আর কেবিনের কাজ সামলানোর জন্য নতুন কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। তোমার বিয়ে তাওসিনে আমার এই কাজগুলো ক্লিয়ার করবে। নূরজাহান চৌধুরীর চক্ষু না হয়ে হালকা সংকুচিত হলেও তিনি কিছু বললেন না। দিকে বের হয়ে এলো সেখান থেকে। দরজার হ্যান্ডেলে হাত দিয়ে পেছন ফিরে এক পলক তাকিয়ে বলল, বিকেলে কেবিনের চাবি যেন তাওসিনের হাতে থাকে। লেট হলে কিন্তু আমি আবার একটু অভদ্র হয়ে যাব। কথাটা শেষ করে এক ঝটকায় দরজা খুলে বেরিয়ে গেল সে। বাইরে তাওসিন তখনও কম্পিউটারে চোখ রেখে শান্ত মনে কাজ করছিল। দিকে তার টেবিলের সামনে এসে দাঁড়ালো। আবারও ঝুঁকে পড়ে ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, শুনেছ নিশ্চয়, সাউথ কর্নারের কেবিনটা আজ থেকে আমার। আর আজ বিকেল থেকেই তোমার ডিউটি আওয়ার্স একটু লম্বা হতে যাচ্ছে তাওসিন। রোদের তেজ এখন কিছুটা কমে এসেছে। টিফিনের ঘন্টা বাজতেই কলেজের বড় মাঠটায় ছেলেদের হইচই শুরু হয়ে গেছে। মাঠের মাঝখানে ইউক্যালিপটাস গাছের ছায়ায় 75 উইকেটের কাঠের স্ট্যাম্প দুটো পোতা। বোলিং অ্যান্ডে দাঁড়িয়ে আছে জারিফ, তার হাতে লাল টেনিস বলটা। গায়ে কলেজের ইউনিফর্মের শার্টের ওপরে দুটো বোতাম খোলা, কপালে হালকা ঘামের বিন্দু। কিন্তু জারিফ বা তার বন্ধুদের পুরো নজর এখন পিচের ওই স্ট্যাম্পের সামনে যে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে তার দিকে। গণিত বিভাগের নতুন লেকচারার পরিণীতা জামান। কলেজে সবাই তাকে আড়ালে পরিমিস বলেই ডাকে। পরিণীতার পরনে আজ হালকা আকাশি রঙের একটা পাতলা ফিনফিনে শাড়ি। রোদের আলোয় শাড়ির আঁচল আর শাড়ির পাতলা বুনন পার হয়ে শরীরের ভাঁজগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। পেটের মেদহীন ভাঁজও স্পষ্ট। শাড়ির আঁচলটা খুব ঢিলেঢোলাভাবে বুকে জড়ানো। পরিণীতা ব্যাগটা ডান হাতে ধরে বা হাতে পিঠের ওপরে ছড়িয়ে রাখা চুলগুলো একপাশে সরাতে সরাতে এককাল হাসলেন। তার ঠোঁটে ডার্ক নোট লিপস্টিক। জারিফের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বললেন, কি জারিফ, বল করবে নাকি শুধু দাঁড়িয়েই থাকবে? জারিফের হাতের বলটা ঘোরাতে ঘোরাতে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। বোলিং তো করবই ম্যাডাম, কিন্তু ফাঁকা মাঠে শুধু শুধু খেলে লাভ কি? কোনো বাজি থাকবে না। বেশ, থাকলো। 3 ওভারে যদি আমি একটা বাউন্ডারিও না মারতে পারি তাহলে তোমার ফোনে 3টা সিক্রেট পিকচার পেয়ে যাবে। আর আমি জিতে গেলে তোমাদের 3 জনের ফোনে প্রাইভেট গ্যালারি আনলক করে আমার হাতে তুলে দেবে। রাজি? জারিফ অবাক হবে নাকি খুশি হবে বুঝতে পারল না। ঠোঁটের কোণে এবার আরও বেশি কপটে হাসি খেলে গেল। পাশ থেকে বন্ধুরা বলল, যেন মিস একটাও বাউন্ডারি না পাই। জারিফের সাথে কভার আপে দাঁড়িয়ে থাকা সাফিন আর পয়েন্টে থাকা আবির একে অপরের দিকে তাকালো। ছেলেদের চোখে তখন বলের দিকে যতটা না আছে তার চেয়ে বেশি পরিণীতার দিকে। জারিফ হালকা হেসে বলের উপরে গ্রিপ শক্ত করল। ডিল ম্যাডাম, রেডি হন। জারিফ রান আপ নেওয়ার জন্য পেছালো। তারপর কিছুটা গতি বাড়িয়ে এসে বলটা ছুঁড়ে অফ স্ট্যাম্পের বাইরের দিকে। বলটা পিছে পড়ে একটু নিচ হয়ে টার্ন করলো। পরিণীতা বলের লাইন কাভার করতে গিয়ে সামনের দিকে অনেকটা ঝুঁকে ড্রাইভ করার চেষ্টা করলেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল ঘটনা। ঝুঁকে ব্যাট চালাতে গিয়ে তার পাতলা ফিনফিনে শাড়ির আঁচলটা কাঁধ থেকে কিছুটা সরে বুক থেকে গড়িয়ে নিচে নেমে এলো। সরু ফিতার ডিপ কাট ব্লাউজের ভেতরে উন্মুক্ত খাঁজ আর পিঠের মসৃণ ত্বক রোদে ঝিলিক দিয়ে উঠল। মাঠের পরিবেশে মুহূর্তের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল। হাত বাড়িয়ে কাজ ধরার কথা ভুলেই গেল স্লিপে থাকা রাফসান। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে পয়েন্টে দাঁড়ানো আবিরের। এমনকি বলটা ছুড়ে দেওয়ার পর জারিফও নিজের জায়গায় থেকে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের সবার চোখে তখন ক্রেঞ্চে ঝুঁকে থাকা পরিণীতার ওপরে স্থির। বাতাসে তার শরীর থেকে হালকা কোনো চেরির ফ্রেগ্রেন্সের সুবাস চারিপাশে ছড়িয়ে পড়েছে। পরিণীতার শটসটা মিস করলেন। বল সোজা উইকেটের পেছনে চলে গেল, কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। নিজের অসাবধানতা বুঝতে পেরে পরিণীতা চট করে সোজা হয়ে দাঁড়ালেন। এক হাতে ব্যাটটা ধরে অন্য হাতে আঁচলটা টেনে আবারও কাঁধে তুলে দিলেন, যেন কিছুই হয়নি। এমন একটা ভঙ্গি করে চুল দিয়ে হাতে একগাল হেসে ছেলেদের দিকে তাকালেন। কি জারিফ, নেক্সট বলটা করো। জারিফ শুকনো ঢোক গিলল। তার চোখে এখনও পরিণীতার ঘামে ভেজা গলার কাছে আটকে আছে। হাত থেকে বলটা প্রায় পিছলে যাওয়ার উপক্রম। কভার ফিল্ডিংয়ে থাকা সাপিন ফিসফিস করে জারিফের উদ্দেশ্যে বলে উঠল, দোস্ত, আমাদের আবারও কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে।
পরিণীতার চোখ গেল ক্রিকেট মাঠ সংলগ্ন একাডেমি ভবনের দোতলার করিডোরের দিকে, যেখানে প্রফেসর ফাইজান বাড়ির নিচের অফিস রুমের ভারী দরজাটা ঠেলে বাইরে বের হচ্ছেন। ফাইজানকে দেখেই পরিণীতার ব্যাটিংয়ের আগ্রহ যেন এক মুহূর্তে উবে গেল। হাতের ব্যাটটা পিচের উপরে ওভাবে আলতো করে ফেলে দিয়ে ঠোঁটে ধূর্ত হাসি ফুটিয়ে তিনি করিডোরের সিঁড়ির দিকে পা বাড়ালো। পেছনে দাঁড়িয়ে থাকা জারিফ অবাক হয়ে হাত থেকে বলটা ফেলে দিল। পিচ থেকে কিছুটা এগিয়ে সিঁড়ির মুখে ফাইজানকে থমকে দাঁড়ালো পরিণীতা। গায়ের শাড়ির আঁচলটা খুব ঢিলেঢুলাভাবে জড়ানো, যেন বাতাসে একটা না তোলাই যে কোনো সময় আবার সরে যায়। চোখের পাতা একটু নাড়িয়ে বলে উঠল, হ্যালো মিস্টার ফাইজান, লুক হু ফাইনালি ডিসাইডেড টু শো আপ। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কতক্ষণ ধরে এই চোখ দুটো আপনাকে খুঁজছে? হোয়াই? নিখোঁজ বিজ্ঞপ্তি লাগানো হয়েছে আমার নামে। কি হয়েছে না হয়েছে সেটা কপি কেঁদে কেঁদে বলা যাক। আই এম বিসি মিস জামান, এক্সকিউজ মি। বারিশের স্থির গম্ভীর নজর তখন আটকে আছে ক্যান্টিনের শেষ মাথার কোনার টেবিলটার দিকে, যেখানে বসে আছে ঝিলমিল। রোদের আলো এসে পড়েছে ফর্সা মুখে, কিছু একটা খাচ্ছে আর কিলকিল করে হেসে উঠেছে। হাসির সঙ্গে মেয়েটার দুটো চোখের মণি যেন অদ্ভুতভাবে জ্বলে উঠল। স্বচ্ছ বাদামি রূপালী আভা সেই চোখের মণি দুটোর কারণে ভিতরের আর ভিড়ের মাঝেও কিশোরীকে সবার থেকে আলাদা করে তোলে। যেমনটা এখন বারিশের বক্ষ জুড়ে এক ধরনের নিঃশব্দ তোলপাড় তুলে দিয়ে গেল। বারিশ দেখল ক্যান্টিনে ঝিলমিলের পাশের একটা চেয়ারে ফাহিম স্যার এসে বসলো। আইসিটি স্যারকে অতটা কাছে দেখে কিছুটা অপ্রস্তুত আর আড়ষ্ট হয়ে উঠল ঝিলমিল। ফাহিম স্যার কিছু একটা বলছিল, তারপর নিজের পকেট থেকে স্মার্টফোনটা বের করে ঝিলমিলকে কিছু একটা দেখাচ্ছিলেন আর মৃদু হাসছিলেন। এদিকে ঝিলমিলের পাশে বসা রোদ্দুরের টেবিলটাও ওপরে রাখা হাতের মুঠোয় সব শক্ত হয়ে জমে আছে। চিবুকের হাড় চোয়াল শক্ত হয়ে ফাহিম স্যারের দিকে তাকিয়ে আছে। সবাই দেখলো বারিশ। টিফিনের সময় শেষের দিকে ঝিলমিল ওয়াশরুমের থেকে মুখ ধুয়ে বের হতেই আচমকা তার কবজিতে একটা শক্ত টান পড়ল। আতঙ্কে চিৎকার দিতে গিয়েও চোখের সামনে নিজের স্বামীকে আবিষ্কার করে গলাতেই চেপে গেল আওয়াজটা। স্যার হয়ে যেখানে সেখানে স্টুডেন্টকে চেপে ধরছেন, পাবলিক দেখলে কোনো ধোলাই দেবে আপনাকে, দূরে থাকুন। ঝিলমিল নিজের সমস্ত শক্তি দিয়ে বারিশের ইস্পাত কঠিন বুকের বেষ্টনী থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিফল চেষ্টা করতে করতে বলল, তার ক্ষুব্ধ গলার রগের উপরে চেয়ে উপচে পড়া চঞ্চল ভীতি। বারিশ সরল না, উল্টো ঝিলমিলের সোনালি বাদামি মণিঘেরা আতঙ্কিত চোখের দিকে চেয়ে তার ঠোঁটের কোণে ফুটে উঠল বিষাক্ত হাসি। চোখের চাউনি খানিক গাঢ় করে সে ঝুঁকে এলো কিশোরীর আরও কাছে। অত্যন্ত ধীর বিরিক্কি কণ্ঠে আওড়ালো, দূরে থাকবো? আমি তোমার কতটা কাছে আসতে পারি তার কোনো ধারণা আছে তোমার? পুরুষালী সেই গম্ভীর কণ্ঠে জমে গেল শব্দদোষী। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল তার। শুকনো একটা ঢোকিলে পাকল গলায় কিশোরী আবারও বলে উঠল, সরুন, কেউ দেখে ফেলবে আমাদের। দেখুক, তাতে কার কি যায় আসে? এখানে কেউ জানে না আমাদের সম্পর্কে, না জানলে এখন জানবে। যুবকের কণ্ঠে কোনো রকম ইতস্তত করার ছোঁয়া নেই। না জানলে জানলে কি? বাক্যখানা কেড়ে নিয়ে বারিশের গলার স্বর আবারও বেশ কিছুটা চড়ে গেল। শান্ত চাহনিতে খেলে গেল হিংসা ঈর্ষার ঝলক। দাঁতে দাঁত চেপে বিষাক্ত মেজাজে শোধালো, জানলে তোর আইসিটি স্যার দুঃখ পাবে? সে কেন দুঃখ পাবে? আর পেলেই কি? দেখুন, সমস্যা হলে। ঝিলমিল একটু থমকে গেল। কথাটা আর মুখ থেকে ফুটল না। তার সাবেক প্রেমিক জারিফকে ছেড়েছে, সে জারিফেরই আপন চাচাকে বিয়ে করে বসে আছে। এই সত্য জানলে পুরো ক্যাম্পাস তাকে কতটা নোংরা চোখে দেখবে। কি হলো, থামলে কেন? কিছু না, ক্লাসে যাব, ছাড়ুন আমাকে। কি ক্লাস এখন? আইসিটি। বারিশ তাকে ছাড়লো তো নাই, বরং সেভাবেই চেপে ধরে রেখে পকেট থেকে ফোনটা বের করলো। প্রিন্সিপালকে ডায়াল করে ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, স্যার, একাদশ শ্রেণীর ঝিলমিল হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, ছুটি চাচ্ছিল। ঝিলমিল কিছু একটা বলতেই যাবে, বারিশ এক হাতে শক্ত করে চেপে ধরল তার মুখ। দিয়ে দাও। ও বাস থেকে প্রিন্সিপালের সায় এলো, ধন্যবাদ স্যার, আসলে আমারও আজকের মতো ক্লাস শেষ, কিছু জরুরি কাজ আছে, আমি কি একটু আগে বের হতে পারি? নো প্রবলেম, তুমি যেতে পারো। লোকটাকে অনায়াসে একের পর একটা মিথ্যা বলে গেল। মুখের উপর থেকে তার শক্ত হাতটা সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল ঝিলমিল, এটা কী ধরনের রসিকতা? আমি কখন অসুস্থ হলাম? এই এখন সংক্ষিপ্ত উত্তর বারিশের। কথা শেষ হতে ঝিলমিলের কোনো অজুহাত না শুনে তাকে টানতে টানতে করিডোর দিয়ে নিয়ে চলল সে। যাওয়ার পথে পাশ কাটিয়ে যাওয়ায় এক পিয়নের উদ্দেশ্যে হুকুমের সুরে বলল, ঝিলমিলের ক্লাসরুম থেকে ওর ব্যাগটা নিয়ে আমার গাড়ির কাছে নিয়ে এসো ডিরেক্টর। অফিসের বিশাল চেয়ারের টেবিল জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছড়ানো। চশমার ভাগ দিয়ে ফাইলগুলো গভীর মনোযোগ দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন আলতাফ চৌধুরী। ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা নাম্বার। ফাইল থেকে চোখ না সরিয়েই স্পিকার অন করে কলটা রিসিভ করলেন তিনি। আসসালামু আলাইকুম স্যার, চিনতে পেরেছেন? অফিস থেকে ভেসে এলো অত্যন্ত বিনয়ী নম্র এক যুবকের কণ্ঠ।
আলতাফ চৌধুরী কলমটা টেবিলে রেখে সামান্য ভ্রু কুচকালেন। ওয়ালাইকুম সালাম। না ভাই, ঠিক চিনতে পারলাম না, কি বলছেন? স্যার, আমি আপনার স্টুডেন্ট ফাহিম মীর। ফাহিম নামটা শুনতেই আলতাফ চৌধুরী গম্ভীর মুখে অবয়বে এক মুহূর্ত বদলে গেল। এককালে হেসে উঠলেন তিনি। আরে মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তুমি? কতদিন পর। আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তা বলো, খবর কি তোমার? পড়াশোনা শেষ করে এখন কি করছো? আলতাফ চৌধুরীর কণ্ঠে একজন অভিভাবক তুল্য শিক্ষকের কৌতূহল ও স্নেহ ঝরে পড়ল। ওপাশ থেকে হালকা একটু হেসে ফাহিম উত্তর দিল, স্যার আমি আপাতত আপনার মেয়ের শিক্ষকতা করছি। কথাটা শুনে আলতাফ চৌধুরী একটু চমকে উঠলেন। মানে কিসের শিক্ষকতা? মানে আমি এখন ঝিলমিলের কলেজের আইসিটি ইনস্ট্রাক্টর ফাহিম স্যার। ঝিলমিল একই দিনে এভাবেই কেটেছে, সেই একই রুটিন, বিন্দুমাত্র হেরফের নেই তাতে। লোকটা তার উপরে কতটুকু ছাড় দেওয়ার পক্ষেও না। এখন সেই স্বামীর তৈরি করে দেওয়া কাজের রুটিনে পাশে এসে যুক্ত হয়েছে কলেজের আসন্ন পরীক্ষার রুটিন। স্বামীর টেবিলে বসে দুহাত দুটো আলাদা রুটিন ধরে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। ওদিকে বিছানায় বসে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাচ্ছে বারিশ। ইদানিং কাজের চাপ তার মাথার উপরে পাহাড়ের মতো চেপে বসেছে। ইউনিভার্সিটিতে প্রফেসর সাহেব জয়েন করার পর থেকে কানাডায় মেহেরাজের সাথে যৌথ প্রজেক্টগুলোতে ঠিকমতো সময় দিতে পারছে না সে। ততদিনে মেহেরাজই এক হাতে সামলে নিয়েছে সব। এর জন্য রোজ ঘ্যান ঘ্যান করে মাথা ঝালাপালা করে দিচ্ছে ছেলেটা। বারিশ অবশ্য সেসবে কানেও দেয়নি। কিন্তু এবার তাকে সত্যিই কিছুটা মন দিতে হবে। ঝিলমিল পড়ার টেবিলে থেকে এক পলক নজর গড়িয়ে তাকালো বারিশের দিকে। দেখতে দেখতে বিয়ের 20টা দিন কেটে গেল, কিন্তু একটা দিনের জন্য সে নিজের বাপের বাড়ি যেতে পারল না। দেওয়ালের পাশে তার নিজের ঘর, নিজের পরিবার, অথচ এই লোকটা তাকে একবারের জন্য ও পাশে পা বাড়াতে দেয়নি। যাবেই বা কখন? বিকেলে অবধি কলেজ, আর তারপর বাকিটা সময় রান্নাঘর আর কাজের ঘর সামলাতেই সময় পার হয়ে যায়। মাঝখান থেকে শুধু দিনে একবার পরিবারের সাথে সাথে ফোনে কথা বলার সুযোগ পায় সে। পরীক্ষার জন্য আইসিটি সাবজেক্ট নিয়ে বেশি টেনশনে আছে ঝিলমিল। এখনও একটা চ্যাপ্টারও ভালোভাবে শেষ করতে পারেনি। কোনোভাবেই কলেজে আইসিটি ক্লাসটা করতে পারছে না সে। প্রতিবার কোনো না কোনো বাহানাই তৈরি করে পারিস তার আইসিটি ক্লাসটা ক্যান্সেল করিয়ে দেয়। এর পেছনের রহস্যটা ঝিলমিলের পুরোপুরি অজানা। বহুবার জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলেনি। বাধ্য হয়ে এতদিন ধরে তাকে বারিশের কাছেই আইসিটি পড়তে হয়েছে। লোকটা নিজে ইউটিউব দেখে তাকে আইসিটি পড়ায়, আবার মুখে দাবিও করে সে নাকি বড় বেশি জানে, সব জানে। ঝিলমিল হাতের রুটিন দুটো একটু উঁচিয়ে ধরে খুব সামলে বলল, আপনার এই কাজের রুটিন কি এবার একটু থামানো যায় না? পরীক্ষার জন্য পড়বো নাকি আপনার এসব কাজ করব? বারিশ কোনো জবাব দিল না। ল্যাপটপের স্ক্রিনে কাঙ্ক্ষিত কিছু একটা মেলাতে না পেরে তার কপালে বিরক্তির ভাঁজ। ঝিলমিল নাচরবান্দার মতো আবার ডেকে উঠল, কি হলো শুনছেন? কমাবেন না? না। ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বরফ শীতল সংক্ষেপে উত্তর বারিশের। ঝিলমিল আড়ালে মুখ ভেঙচে বইয়ের দিকে মনোযোগ দিল। সন্ধ্যা থেকে মেয়েটাকে ওই টেবিলের সামনে বসিয়ে রেখেছে বারিশ। ঘড়ির কাঁটা এখন রাত 10টার কাছাকাছি ছুঁই ছুঁই। বারিশ এক পলক গাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো, তারপর ল্যাপটপটা বন্ধ করে বেরিয়ে গেল দম ছেড়ে। বারিশকে ঘর ছেড়ে বের হতে দেখে চকচক করে উঠল ঝিলমিলের চোখ দুটো। বইয়ের ভেতরে লুকিয়ে রাখা ফোনটা চট করে টেনে বের করে স্ক্রিনে আঙুল চালাতে লাগলো সে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা নাম্বার। প্রথমবার ফোনটা কেটে দিলে ঝিলমিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার রিং হতে শুরু করলো। এবার না কেটে একটু বিরক্ত হয়ে রিসিভ করে কানে ধরল সে। হ্যালো, কে? কল রিসিভ করে প্রথমে সালাম দিতে হয়। ওপাশ থেকে ভেসে এলো চেনা অচেনা যুবকের কণ্ঠ। আচ্ছা দিলাম, আসসালামু আলাইকুম। এবার বলুন কি চাই? যদি বলি তোমাকে চাই? শুনুন, ফালতু কথা বললে মুখে যা আসে তাই কিন্তু গালি দিয়ে দেব। ওপাশে লোকটা মাঝপথেই থামিয়ে দিয়ে কড়া গলায় হুমকি দিল ঝিলমিল। আরে সরি, গালি দিতে হবে না, আমি তোমার ফাহিম স্যার বলছিলাম। ফাহিম স্যার? ঝিলমিলে গলার স্বর মুহূর্তেই বদলে গিয়ে তাতে যুক্ত হলো বিস্ময় আর খানিকটা জড়তা। চট করে সোজা হয়ে বসে বলল, জি স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার আসলে আমি আপনাকে চিনতে পারিনি, সরি স্যার। আমি কিন্তু গাড়ি টাড়ি দেই না, ভয়ে অমনি মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, কিন্তু আপনি হঠাৎ আমাকে কল করলেন। তুমি তো এতদিন ধরে একটা ক্লাসও করছো না, কোনো খোঁজখবর নেই, তাই একটু খোঁজ নিতে ফোন করলাম। আর টিউশনের ব্যাপারেও কিছু জানালে না, পরীক্ষা তো চলে এলো। অপর পাশ হতে ফাহিম স্যার বললেন। ঝিলমিল একটু তোতলালো। স্যার, আমি আপুকে বলেছিলাম, উনি বলেছেন আপাতত বাইরের টিউশন নেওয়ার দরকার নেই। কিন্তু আমি তো সেদিন তোমার বাবার সঙ্গে এ নিয়ে কথা বললাম, তিনি তো আমাকে পড়াতে বললেন। ফাহিম জবাব দিল। ঝিলমিলের কাশি চলে এলো। ওর মনেই নেই এই ফাহিম স্যার তার বাবার স্টুডেন্ট, আর সেদিন ক্যান্টিনে তার থেকে নাম্বারও নিয়েছিল। নিজেকে কোনো মতো সামনে নিয়ে বানিয়ে মিথ্যা বলতে শুরু করলো ঝিলমিল।
স্যার আসলে আমার চাচুও বলেছিলেন এখন বাইরে পড়ার দরকার নেই। আমার ব্যাপারে চাচু একটু বেশি নাক গলায় তো, সে রাজি হলে আপনাকে জানাবো। তোমার চাচু? ও হ্যাঁ, মেহরাজ। ওকে তো আমি চিনি। আচ্ছা দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে দেখছি। আমি বললে ঠিক রাজি হয়ে যাবে। না না স্যার, আপনাকে কিছু বলতে হবে না। আমি আমি নিজেই বলবো। আমি তাকে যে কোনোভাবে রাজি করিয়ে এই মাসে থেকেই আপনার কাছে পড়া শুরু করবো স্যার। পরপর দুটো কাঁচ ভাঙার বিকট শব্দে কেঁপে উঠল ঝিলমিল। চমকে উঠে পাশে তাকাতেই দেখলো ঘরে দরজার মুখে মেঝের উপরে ছড়িয়ে ছিটে রয়েছে সাদা দুধ আর গাঢ় কফি। কাঁচে ভাঙা টুকরোগুলো ওপরে চুইয়ে পড়ল তরল। দৃষ্টি একটু ওপরের দিকে তুলতেই থমকে গেল ঝিলমিল। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে বারিশ। পুরো মুখাবয়ব তার থমথম করেছে, যেন এখনই কোনো ধ্বংসাত্মক ঝড় নেমে আসতে চলেছে। কালো মণি চারিপাশটা লাল রং ধারণ করেছে যুবকের। চোয়াল শক্ত হয়ে আটকে আছে এক হাড়হিম করার আগে। বারিশ নিচে থেকে নিজের জন্য কফি আর ঝিলমিলের জন্য গরম দুধ নিয়ে এসেছিল, কিন্তু ঘরের দরজার কাছে পৌঁছাতেই ঝিলমিল আর ফাহিমের পুরো কথোপকথন কানে আসে তার। ওপাশ থেকে তখনও ফাহিম স্যারের গলার আওয়াজ স্পষ্ট ভেসে আসছে, কিন্তু ঝিলমিলের মুখে আর কোনো শব্দ ফুটল না। ভয়ে গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বারিশের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার মতো ন্যূনতম সাহসও হারালো সে। কম্পিত আঙ্গুলে আলগোছে ফোনটা কেটে দেওয়ার চেষ্টা করতেই এক ঝটকায় হিংস্র চিতাপাকের মতো এগিয়ে এলো বারিশ। ঝিলমিলের হাত থেকে ফোনটা একটানে চিনিয়ে নিয়ে পুরো শক্তি দিয়ে মেঝের উপরে আষ্টে মারল সে। মুহূর্তে দুই ভাগ হয়ে চুরমার হয়ে গেল ঝিলমিলের শখের আইফোনটা। হাত দুটো নিজের মুখের উপরে চেপে ধরে ভয়ে শিউরে ওঠে মেয়েটা। সে কোনো কিছু না ভেবেই এগিয়ে গেল ভাঙা ফোনটার দিকে। হাঁটু গেড়ে কাচের টুকরো পাশ থেকে ফোনটা টুকরোগুলো কেড়িয়ে নিতে লাগলো। চোখ তুলে তাতে দাঁত চেপে বারিশের দিকে তাকিয়ে শীষ গর্জে উঠল ঝিলমিল। আপনি আমার ফোন ভাঙলেন কেন? এতদিন ধরে চেপে রাখা অপমান আর রাগ যেন এক লম্হায় বাঁধ ভেঙে এসেছে ঝিলমিলের। বারিশ একচুলও নড়ল না। তার শরীরের প্রতিটি রগ রাগে টনটন হয়ে উঠেছে। চোখের মনি অগ্নিগিরির মতো জ্বলছে। ওর কল রিসিভ করেছিস কেন তুই? হিমশীতল গলায় প্রতিটি শব্দ আলাদা করে উচ্চারণ করল সে। তাতে আপনার কি? ঝিলমিল এবার উঠে দাঁড়িয়ে সোজা বারিশের চোখের দিকে তাকালো। সপ্তদশী মেয়েটার কণ্ঠে তখন জেদ ছাড়া কিচ্ছু নেই। উনি আমার টিচার, কি শুরু করেছেন এসব? তার ক্লাসে যেতে দেন না, কথা বলতে দেন না, এখন ঘরে ঢুকে হুট করে আমার ফোন ভেঙে ফেললেন। এত কিসের অধিকার দেখান আপনি আমায়? আমি যা খুশি করব, যা ইচ্ছে করব, পড়ব, যার সাথে ইচ্ছে কথা বলবো, আপনার তাতে কি? শেষ কথাটা ঝিলমিলের মুখ থেকে বের হওয়ার আগেই সজোরে একটা থাপ্পড় এসে পড়ল ঝিলমিলের পাকালে। চরের তীব্রতায় ঝিলমিলের মাথাটা একপাশে ঘুরে গেল। চোখের সামনে মুহূর্তের জন্য সরষে ফুল দেখল। সে নিজেকে সামনে সোজা হওয়ার আগেই কোনো রকম সুযোগ না দিয়ে বারিশ আবার তার হাতটা শূন্যে তুলে নেয়। দ্বিতীয় থাপ্পড়টা যেন প্রথমটার চেয়েও বেশি হিংস্র ঠেকালো। আর ঝিলমিলের ভারসাম্য রাখতে না পেরে যেই পড়ে যাবে অমনি শিউলি বেগম এসে মেয়েটাকে চাপড়ে ধরল। তাতে লাভ হলো না। বারিশ ঝিলমিলের তার থেকে টেনে এনে ঝিলমিলের মুখে একেবারে নিজের কাছে হিংস্র মুখটা এনে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল, শাট আপ, জাস্ট ফাক দ্য শাট আপ, ইউ লিটল বিচ। বারিশকে আর কিছু বলতে দিল না শিউলি বেগম। ঝিলমিলকে নিজের দিকে টেনে নিয়ে বলল, কি করছো তুমি? এগুলো তরঙ্গ, কেন মারছো ওকে? বারিশের এই বিকট চিৎকারে ততক্ষণে বাসার সবাই দৌড়ে চলে এলো। চঞ্চল শাহরিয়ার দরজায় দাঁড়িয়ে ঝিলমিলের লাল হয়ে যাওয়া গালটার দিকে তাকাতেই যা বোঝার বুঝে গেলেন। তিনি শুধু একা নন, ঝর্ণা শাহরিয়ার, আলতাফ শাহরিয়ার সবাই পুরো ব্যাপারটা আজ করতে পেরেছে। কারো কোনো কথা বা শোনা বা বলার অপেক্ষায় রইল না ঝিলমিল। সে শিউলি বেগমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সোজা দরজা থেকে পা বাড়ালো। এক মুহূর্ত আর সে এ বাড়িতে থাকবে না। কিন্তু দুটো কদম ফেলার আগে চঞ্চল সাহেব সামনে এসে তার পথ আটকে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, কোথায় যাচ্ছ তুমি? থাকবো না আমি এখানে। ঝিলমিলের গলা কাঁপছে, গাল দুটো জ্বলছে। নিশ্চয়ই যাবে তুমি। আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো, কিন্তু এখন নয়। চঞ্চল সাহেব শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, না, আমি এখনই যাব। ঝিলমিল যেন আর সইতে পারছে না। জীবনে কখনো তার উপরে কেউ হাত তোলেনি, আর আজ নিয়ে এই লোকটা তাকে দ্বিতীয়বার মারল। চঞ্চল সাহেব এবারে শক্ত গলায় বললেন, আমি বলছি না, এখন কোথাও যাবে না। তারপর বড় ছেলের বউয়ের দিকে নির্দেশ দিলেন, শিউরি, ওকে তোমাদের ঘরে নিয়ে যাও। আজ রাতটা তোমার কাছে রাখো, কাল সকালে আমি নিজে ওকে দিয়ে আসবো। যার যোগ্য যে নয় তার কাছে ওকে আর এক মুহূর্ত রাখবো না। সে নিজের ছোট ছেলের দিকে তাকানোর প্রয়োজনও মনে করল না। চঞ্চল সাহেবের এই মহৎ কাজটা আরও অনেক আগে করা উচিত ছিল। যেদিন থেকে তার ছেলে এই মেয়েটাকে দিয়ে এত কাজ করাচ্ছে, ঠিক সেই দিন থেকে। শ্বশুরের কথায় ঝিলমিলের পা দুটো যেন আটকে গেল। শিউলি বেগমও আর দেরি না করে ঝিলমিলের হাত ধরে তাদের ঘরের দিকে পা বাড়ালেন। ঠিক তখনই ঝড়ের বেগে ছুটে এলো বারিশ। শিউলি বেগমের কাছ থেকে ঝিলমিলকে হেঁচকা টানে ছাড়িয়ে সোজা ঘরের ভেতরে নিয়ে গেল। পর মুহূর্তেই সবার মুখের উপরে সব শব্দ দরজা বন্ধ করে দিল। ঝিলমিল স্তব্ধ হয়ে
কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে সে উন্মাদের মতো দরজার হাতল ধরে টানাটানি করতে লাগলো। দরজা খুলো, ছেড়ে দিন আমাকে, আমি এক মুহূর্ত আপনার আর না থাকবো আপনার সাথে, দরজা খুলে দিন বলছি। দরজায় পিঠ ঠেকিয়ে দুই হাত বুকের কাছে শক্ত করে বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে বারিশ। তার চোয়াল শক্ত, চোখে এক ধরনের শীতল উগ্র জেদ, ঝিলমিলে ছটপটানি আর কান্না যেন তাকে স্পর্শও করছে না। বাইরে থেকে ততক্ষণে দরজায় সজোরে থাপ্পড় পড়তে শুরু করেছে। চঞ্চল সাহেবের ভারী গম্ভীর গলা দরজার ওপাশ থেকে ভেসে এলো, তরঙ্গ দরজা খুলো, ওকে গায়ে আর একটা হাতও দিবে না। ভেতর থেকে বারিশের কোনো সারা শব্দ না পেয়ে চঞ্চল সাহেবের গলার জোর আরও বেড়ে গেল। তরঙ্গ, বেয়াদবির একটা সীমা আছে, মেয়েটার গায়ে হাত তুলছ, আবার তাকে ঘরে আটকে রেখেছ। ভালো ভালো দরজা খোলো, নইলে আমি ধাক্কায় দরজা ভেঙে ফেলবো। ঝিলমিল আরও চেতে দরজায় ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা বের হতে দিতে বলো না আমায়, আমি বাসায় গিয়ে সবাইকে বলে দেব। শিউলি বেগমও ওপাশ থেকে আগতি জানিয়ে বলল, তরঙ্গ লক্ষ্মী ভাই আমার, দরজাটা খোলো। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। ঝিলমিল এখন ক্লান্ত হয়ে বেডে গিয়ে উল্টো দিকে ঘুরে বসে আছে। গাল দুটো গরম এখনও। দরজার ওপাশে থেকে ডাকাটাকেও কমে গেছে। বারিশ এবার দরজা খুলে বাহিরে বের হয়ে এলো। দরজা খোলার শব্দ শুনে পেছনে ঘুরে দেখলো ঝিলমিল, কিন্তু উঠে বাহিরে আসার আগেই বাইরে থেকে লক করে দিল বারিশ। লক করে পেছনে করতেই নিজের বাবার থাপ্পড় এসে লাগলো তার গালে। হঠাৎ পাওয়া চরের ধাক্কায় টান টান হয়ে উঠল তার চোয়াল। পলক না ফেলে রাখে গজগজ করে বাবার দিকে তাকিয়ে রইল সে। ছেলেকে এভাবে হিংস্র চোখে তাকাতে দেখে চঞ্চল সাহেব আরও গর্জে উঠলেন। কি হলো, এবার মারবে আমাকে? মারো, তোমার কাছে তো সবই সম্ভব। ভেবেছিলাম বিদেশে এতগুলো বছর কাটিয়ে বৌদ্ধতা সভ্যতা শিখে এসেছ, কিন্তু তুমি দিন দিন আরও অমানুষ হয়ে উঠেছ। বারিশ এক বিন্দুও নড়ল না, একদম নিশ্চুপ। চেহারায় অনুশোচনা বা ভয়ের কোনো চিহ্নও নেই, বরং লেগে আছে চরম একটা অবাধ্যতা। কেন মেরেছ ওকে? কি এমন অন্যায় করেছে মেয়েটা? বারিশ থমথমে কণ্ঠে জবাব দিল, সেই কৈফিয়ত আমি তোমায় দেব না বাবা, এটা আমার আর ওর ব্যক্তিগত ব্যাপার। পাশে দাঁড়িয়ে থাকা ঝর্ণা বেগম ছেলের পক্ষে সুর মিলিয়ে নিজের স্বামীকে উদ্দেশ্য করে বিরক্তির গলায় বলে উঠলেন, নিশ্চয়ই কোনো বড় অকাজ করেছ তাই মেরেছে, তাই এত এত কাহিনী করার কি আছে? স্ত্রীর কথা কানেই তুললেন না চঞ্চল সাহেব। তিনি রক্ষ চক্ষু নিয়ে ছেলের দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, এক্ষুনি বের হও। বাবার মুখ থেকে কথাটা বের হতেই যতক্ষণ দেরি বারিশের পদক্ষেপ নিতে ততটুকু দেরি হলো না। কোনো কথা না বাড়িয়ে হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল সে। বেশ বিনোদন পাচ্ছিল যাই। ঝিলমিলটা তাকে জ্বালতে এসে নিজে কীভাবে জ্বলে পুড়ে ছাড়খাড় হচ্ছে এমন দৃশ্য ভিডিও করে রাখতে পারলে শান্তি লাগলো। সে হাসি মুখে ঝর্ণা বেগমের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দাদিমা, চাচু একা কেন গেল? এই ঝিলমিলটাকেও তো সাথে করে বের করে দেওয়া দরকার। ঝর্ণা বেগমের মুখ খুলে কিছু উত্তর দেওয়ার আগেই ফরহাদ সাহেব ঠাস করে একটা চর বসিয়ে দিলেন জারিফের গালে। চোখ দুটো বড় বড় করে রাগে ফোঁসফোঁস করতে করতে বললেন, নিজের চরকায় তেল দিতে পারিস না, তুই আবার বেশি বেয়াদব হচ্ছিস। জারিফ গাল চেপে ধরে অবিশ্বাস্য চোখে বাবার দিকে তাকিয়ে রইল। ঝিলমিলের চোখের বর্ষণ থামছেই না, কান্নায় যেন বাদ ভাঙা জোয়ারের মতো উপচে আসছে। আপন বুকটা ফেটে যাচ্ছে। ফোনটাও ওই জল্লাদটা ভেঙে টুকরো টুকরো করে দিয়ে গেল, না হলে এখনই বাবাকে ফোন করে সব বলে দিত এই বাড়িতে সে কি নরক যন্ত্রণার মধ্যে আছে। বিছানা থেকে উঠে দাঁড়ালো ঝিলমিল, পা দুটো টলছিল, তবুও হেঁটে রুমের মধ্যের দিকে এদিক ওদিকে গেল। তার ইচ্ছে করেছে বেলকনি দিয়ে এক লাফে নিজের বাড়ি চলে যেতে। সে গিয়ে দেখলো ড্রেসিং টেবিলের আয়নার সামনে দুই হাতে গালে রেখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটা। চরের চোটে ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে, চোখ দুটো কান্নায় জবা ফুলের মতো লাল। সে কাছে আর আয়নায় দেখছে নিজেকে, কাতলে তাকে ভীষণ সুন্দর লাগে। ঝিলমিল এলিয়ে পড়া চুলগুলো টেনে এনে দুই কাঁধের দুপাশে ছড়িয়ে দিল। চোখ মুছে আবারও নিজেকে আয়নায় দেখতে লাগলো। ধীরে ধীরে তার কান্নার বেগ হালকা হয়ে এলো। চোখের দৃষ্টি থেকে কান্না মুছে সেখানে ফুটে উঠল গভীর ভাব। নিজেকে দেখতে দেখতে নিজের অবচেতন মনেই তার ঠোঁটে কোণে হালকা হাসি ভেসে উঠল, কিন্তু সেই বেশি মুহূর্ত স্থায়ী হলো না সেই হাসি। আয়নায় নিচের গালে চকমটার দিকে নজর পড়তেই সেই হাসি উবে গিয়ে আবারও ডুকরে কেঁদে উঠল সে। বারিশের উদ্দেশ্যে মুখে কয়েকটি গালি ছুড়ে দিয়ে ঘরের সুইচে হাত দিয়ে ধূপ করে লাইটটা বন্ধ করে দিল। ঘরের অন্ধকারের মধ্যে বিছানায় এসে শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল সে। ইতিমধ্যেই দুটো বোতল খালি হয়ে পড়ে আছে টেবিলে। এখন 3 নম্বর বোতলটা গ্লাসে ঢালছে সে, ধোঁয়ায় আচ্ছন্ন। হালকা আলো আধারির বার ঘরটা ভারী গন্ধে গমগম করেছে। কাউন্টারে এক কোণে বসে একটার পর একটা গ্লাসে চুমুক দিয়ে যাচ্ছে বারিশ। বারটা তার নিজেরই এক পুরনো বন্ধুর, তাও বাদশাদারও কেউ নেই। একটু দূরে বন্ধুদের মাঝখানে বসে দৃশ্যটা উপভোগ করছিল নীল। বারিশের সোজা হয়ে বসার অক্ষমতা আর বেসামাল ভঙ্গি দেখে অবাক হবে নাকি আনন্দ পাবে বুঝে আসছিল না। বারিশ আগে যেমনই হোক কানাডা থেকে আসার পর সিগারেট খেলেও মদ গিলেনি একবারও।
পকেট থেকে ফোনটা বের করে পাশে বসে থাকা বন্ধুদের দিকে তাকিয়ে বলল, মেহেরাজকে খবর দে, বল এসে দেখে যাক তার প্রিয় ভাইজির জামাই কিভাবে মদ গিলে সাবার করছে। কোনো দরকার নেই এসবের, খাচ্ছে খেতে দে। পাশ থেকে অন্য একজন বন্ধু বলল। 3 নাম্বার বোতলটার শেষ পোতাটুকু গ্লাসে ঢেলে নিঃশেষ করে দিল বারিশ। অতিরিক্ত অ্যালকোহলের ধাক্কায় শরীরটা অবশ্যই আসছে তার এখন। মাথাটা ভারী হয়ে একদম টেবিলে ঝুঁকে পড়ল সে। বারিশকে ওভাবে ঢলে পড়তে দেখে আড্ডার মাঝখান থেকে এক বন্ধু এগিয়ে এলো, কাঁধে হাত দিয়ে ডেকে বলল, কিরে এবার তো বল কি হয়েছে, তোর কচি বউয়ের সাথে ঝগড়া করছিস নাকি? টেবিলে মাথা গুজে পড়ে থাকা বারিশের কানে কথাগুলো আবছাভাবে পৌঁছাচ্ছিল। তীব্র নেশা করে মগজে হঠাৎ করে সপ্তদোষী মুখটা ভেসে উঠল। কান্না ভেজা সেই হ্যাজেল মণি দুটো চোখে ভেসে উঠতেই বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল বারিশের। স্তব্ধ মনে হলো পুরো পৃথিবীটা। কয়েক ঘন্টা হয়েছে সে বাড়ি থেকে এসেছে, মনে হচ্ছে কত বছর সে ঝিলমিলের কাছে নেই। সোজা হয়ে উঠে আসলো বারিশ, টাল সামলাতে না পেরে পাশে চেয়ারটার ধাক্কা খেলো, তাও থামলো না। এক ফোঁটা সময় নষ্ট না করে বেসামাল পায়ে বাড়ির দরজার দিকে পা বাড়ালো সে। তাকে যেন এখনই ফিরতে হবে সেই অবাধ্য কিশোরীর কাছে। উঠে দাঁড়াতেই নীল চট করে তার সামনেই সে হাত চেপে ধরল। আরে ভাই, কোথায় যাচ্ছিস এই অবস্থায়? তুই তো সোজা হয়ে দাঁড়াতেও পারছিস না। বারিশ নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে জড়িয়ে যাওয়া গলায় বলল, আমাকে যেতে হবে, আমায় ছাড়। অবস্থা সুবিধার না দেখে বাকি বন্ধু দ্রুত এগিয়ে এসে বারিশকে দুপাশে ধরে ফেলল। নীল পকেট থেকে গাড়ি চাবি বের করে চেঁচালো, হয়েছে, অনেক হয়েছে, এই হাল নিয়ে রাস্তায় নামলে অ্যাক্সিডেন্ট করে মরবি। চুপচাপ চল, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। প্রতিবাদ করার মতো কোনো জোর বারিশের গায়ে আর অবশিষ্ট ছিল না। মনে মনে তখনও কেবল ওই একটা মুখই ঘুরপাক খাচ্ছে তার। বন্ধুরা বারিশকে একদম বাড়ির মূল ফটকের সামনে এনে কোনো মতে নামিয়ে দিয়ে ছটকে পড়ল। ভেতরে এনে দিয়ে যাওয়ার সাহস তাদের কারও নেই, কারণ তাদের সাথে ঘুরে বারিশ এভাবে মদ গিলেছে জানতে পারলে ঝর্ণা বেগম ঝাঁটা দিয়ে তাড়া করবেন। এ বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। গেট পেরিয়ে টলমল পায়ে ভেতরের দিকে পা বাড়ালো বারিশ। মেঝের উপরে নিজের পা দুটো ঠিকমতো ফেলতেও পারছিল না। কোনো মতো দেওয়ালে ধরে ধরে হেঁটে গিয়ে নিজের বেডরুমের সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে অনেক কসরত করে চাবিটা বের করে দরজার লকটা খুলল। দরজা খোলা মাত্রই চোখে পড়ল পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের ভিতরেই পেশামাল পায়ে এগিয়ে যেতে লাগলো আচমকা বেড সাইড টেবিলটার সাথে হোঁচট খেলো বারিশ। কাচের টুকরোগুলো এখনো ফ্লোরে ছড়িয়ে পড়িয়ে আছে। কাচের টুকরো তার পায়ের তলায় ফুটে গেল কিনা সেদিকেও বারিশের কোনো তোয়াক্কা নেই। সে যেন এক প্রকার মাতাল টানে ছুটে এসে বিছানায় বসল। একদম ঝিলমিলের কাক হেসে, যেন কত শত বছর পরে সে তাকে দেখেনি। বিছানায় একপাশে হয়ে শুয়ে আছে ঝিলমিল, ফর্সাকালে হাত রেখে কথা হয়ে শুয়ে আছে কিশোরী। বারিশ কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে ঝিলমিলের হাতটা গাল থেকে সরিয়ে দিল। তারপর নিজের তপ্ত ভারী হাতের আঙ্গুলে আলতো করে এনে রাখলো ঝিলমিলের ফোলা গালটার ওপরে। আঙ্গুল বুলাতে লাগলো সেখানে, যেন সামান্য অসাবধানতাই এই স্পর্শ মেয়েটার আবার কষ্ট পাবে। গোড় লাগা চোখে নির্বিশেষে তাকিয়ে থাকতে থাকতে একসময় আর শরীর সামলাতে পারল না। ক্লান্তিতে অবসন্ন হয়ে বারিশ ঝিলমিলের পাশে শুয়ে পড়ল। শুয়ে থেকে একদৃষ্টিতে তাকিয়ে রইল ঝিলমিলের স্তব্ধ নিস্তব্ধ চেহারার দিকে। সবশেষে চোখের পাতায় তীব্র ভারী ক্লান্তি আর সইতে না পেরে ধীরে ধীরে সে চোখ দুটো বন্ধ করল। চোখের পাতা শতমন ভারী লাগছে তার, কিন্তু চোখের পাতা দুটো জোড়াতেই বুঝে আসা আধারে ভেসে উঠল অদ্ভুত একটা দৃশ্য। সেই দিনের সেই দৃশ্য, তার আর দিঘির গায়ে হলুদের দিন নাচছিল মেয়েটা। নাচের উন্মাদনায় ঝিলমিলের অনাবৃত কোটি দেশের মসৃণ শুভ্রতা কেমন ঝলসে উঠেছিল বারবার। চোখ খুলে ফেলল যুবক, তপ্ত নিঃশ্বাসের ঝাড়ে বুকটা দ্রুত ওঠানামা করছে। এই দৃশ্য এখনই কেন মনে হলো তার? নিজের ভেতরে এই অবাধ্য মনকে দমন করতে সূক্ষ্ম ঢোকিলে বিড়বিড় করে নিজেকে ধমকে উঠল, না পারিস, তুই মাতাল, আরও বড্ড ছোট, ঘুমা তুই ইডিয়েট। সে আবার চোখ বুজে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু মাতাল হৃদয়ে রক্তক্ষরণের নিস্তার মিলছিল না কোনোভাবেই। কিছুটা সময় কেটে সেই থমথমে নীরবতায় আবারও তাকালো সে। 1-2 বার প্রচ্ছন্ন আকর্ষণে বাড়ির হাত বাড়ালো। খুব সাবধানে অতি সতর্কতায় ঝিলমিলের গায়ের চাদরটা ধীরে ধীরে একপাশে সরিয়ে দিল। চাদর সরে যেতেই তার চোখ গিয়ে আটকে গেল সপ্তদোষী কোমরের পাকে। ও সাবধানে ঘুমের টি শার্টটা গুটিয়ে অনেকটাই উপরে উঠে গিয়েছে। অনাবৃত হয়ে আছে তার মসৃণ শ্বেতশুভ্র নরম কটিদেশ। সেই দৃশ্য চোখের মনে স্থির হয়ে গেল বারিশের। রক্তে চড়ে বসা মদের উন্মাদনা চাপিয়ে তার দৃষ্টি তখন ধরা দিল পরম তৃষ্ণা, বাকুলতায় আবেশ হয়ে মোহে। সে যেন এক অদৃশ্যে জাদু বলে পুরোপুরি আচ্ছন্ন পথহারা। ধীরে ধীরে নিজের তপ্ত মুখটা ঝিলমিলে শরীর ঘেঁষে নামিয়ে আনল সে। বারিশের থরথর করে কাঁপতে থাকা শুকনো ঠোঁট দুটো প্রথমবারের মতো আলতো করে ছেড়ে দিল ঝিলমিলের সেই উন্মুক্ত কোমল ত্বকের গভীরে। 1টা 2টা 3টা প্রতিটা স্পর্শে বারিশের বুকের ভেতরে জমা হওয়া তীব্র আকুলতা
আর মাতালের নিঃশ্বাসের উত্তাপ্ত যেন একটু একটু করে গলে মিশে যেতে লাগলো ঝিলমিলের অবচেতন শরীরে। বারিশের ওই তপ্ত ঠোঁট বরাবর স্পর্শ তার মাতাল নিঃশ্বাসের উত্তাপে ত্বকে লাগতেই ঘুমের করে শিহরিত হয়ে উঠল ঝিলমিল। ধীরে ধীরে কাছে ঘুমটা ভেঙে আসতেই অচলভাবে একটু নড়চড়ে উঠল সে। ঝিলমিলের এই সামান্যতম নড়চড়নের যেন বিদ্যুতের মতো সচেতন ধাক্কা খেল বারিশ। চমকে উঠে তাৎক্ষণিক নিজের মুখটা গুটিয়ে নিল। একটু দূরে সরে শুয়ে পড়ল সে। অন্ধকারে ছায়ায় একপাশে একদম স্থির হয়ে রইল, যেন নিঃশ্বাসটা চেপে ধরে আছে নিজের উপস্থিতি গোপন করার আপ্রাণ চেষ্টায়। ঝিলমিল ঘুমের করে কাটাতে কাটাতে চোখ পিটপিট করে তাকালো। পুরো ঘর ঘন অন্ধকারে ডুবে আছে, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু ঘরের ভারী বাতাসে ভেসে থাকা এক তীব্র পরিচিত গন্ধ তার নাসারন্ধ্রে এসে ধাক্কা মারতেই বুকের ভেতরটা এক নিমিষেই হিম হয়ে গেল। ভয় আর সংশয়ে কাঁপতে থাকা গলায় অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল ঝিলমিল। কে কে এখানে? কোনো উত্তর এলো না। ঝিলমিল বিছানায় আছোয়া হয়ে ওঠার চেষ্টা করতেই বারিশ অন্ধকারের ভেতরে একটু গড়িয়ে ঝিলমিলের আরও কাছে সরাসরি চলে এলো। সে যত কাছে ঘেঁষে আসছে মদের সেই ছাঁচালো গন্ধটা তত তীব্র হয়ে ক্রাশ করেছে ঝিলমিলকে। মেয়েটার শরীরের প্রতিটি লম্বকূপ আতঙ্কে খাড়া হয়ে উঠেছে। হৃৎপিণ্ড বুকের খাঁচায় যেন হাতুড়ি পেটাতে লাগলো পাগলের মতো। সে জানে এই অন্ধকার ঘরে এই এত রাতে কে হতে পারে যে মানুষটা একটু আগে তাকে দুটো চড় মেরে গিয়েছে। সে এখন আস্তে আস্তে তার একদম ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে। শুনুন, আপনি কাছে আসছেন কেন? বাড়ি সরল না, আরও কাছে গেল। ঝিলমিলে গলার কাছে মুখ রেখে ফিসফিসে আওড়ালো, সরি শিয়েনা। আমি শিয়েনা নয়, আমি ঝিলমিল। শিয়েনা। বউ অন্য স্যারের সাথে কথা বলায় রেগে থাপ্পড় মেরে প্রফেসর বারিশ এ মুহূর্তেই নেশায় বেসামাল হয়ে স্ত্রীর বুকেই মুখে গুজে পড়ে আছে। বিরক্ত হলো ঝিলমিল। বিয়ের এতগুলো দিন কেটে গেলেও আজকের আগে লোকটা কখনো এতটা কাছাকাছি আসেনি, কিন্তু আজ এসেছে নিজের সবটুকু পশুপনা আর অবাধ্যতা নিয়ে। মাতার লোকটার ঠোঁটের কোণেই একটাই বাক্য বারবার আষ্টে পড়েছে, সরি শিহেনা। ঝিলমিলে জানে লোকটা নিজের হুঁশে নেই, অবচেতনতায় ডুবে আছে, তবুও গলায় সমস্ত ঝাঁজ ঢেলে উগড়ে দিল সে। গায়ে হাত তুলে এখন আবার এসে মাতলামি করা হচ্ছে, সরি বলা হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আমার, সরুন বলছি। সরে যাওয়া তো দূরের কথা, বারিশ তার শক্ত বাহু দুটোতে দিয়ে আরও শক্ত করে পেঁচিয়ে ধরল স্ত্রীকে। পরিস্থিতি অন্যরকম মন নিচ্ছে দেখে ঝিলমিল খানিকটা ভয় ধমকে উঠল। আপনি কোন সাহসে আমার এত কাছে এসেছেন? আমি কিন্তু এবার চিৎকার করে ঘরে সবাইকে ডেকে তুলব। করো। বারিশের উন্মুক্ত শ্বাস প্রশ্বাসে আছড়ে পড়েছে ঝিলমিলের গলার ভাঁজে। বিশাল অবয়বটা পুরোটাই ছোটোখাটো মেয়েটার উপরে। চওড়া বুকের সমস্তটা ঝিলমিলের পেটের উপরে রেখে তার কোমল উরুদুটোকে নিজের ভারী রানের চাপে পিষে রেখেছে। 17 বয়সের চিপচিপে শরীরে সেই দানবীয় চাপের নিচে পড়ে এক ফোঁটা অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে। লোকটার দাড়ির খসখসে স্পর্শ কাটা দিয়ে উঠেছে ঝিলমিলের ত্বক। মাতাল পুরুষটা এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ আর দানবীয় ভারে অবশ্যই আসতে লাগলো ঝিলমিলের সমস্ত সত্তা। বারিশ মেয়েটার গলার সংবেদনশীল ভাঁজে নিজের মুখ রেখেই ফের বিড়বিড় করল, তুমি মেরেছ আমায়? বা ক্রুদ্ধ হয়ে গেল ঝিলমিল। এই লোক বলে কি ঝিলমিল মেরেছে তাকে? সে লোকটাকে ঠেলে সরানোর জন্য হাতের নরম তালু দুটো চেপে ধরল বারিশের শক্ত বুকে, কিন্তু তার এই ছোট্ট হাতের চাপ বারিশের ওই পাথরের শরীরে এতটুকু নাড়া দিতে পারল না। বুকের ভেতরে হৃৎপিণ্ডের ভয়ার্থ দাপাদাপির মাঝেই সে অস্পষ্ট বলে উঠল, আমি আমি মেরেছি আপনাকে? বাড়ির সঙ্গে সঙ্গে জবাব দিল না। তার ভেতরের মানসিক ক্লান্তি আর নেশার আবেশে চোখ দুটো বুজে আসছে। সে অন্তের মতো ঝিলমিলের হাতটা চেপে ধরে টেনে এনে বসিয়ে দিল নিজের বুকের ঠিক বা পাশে। সেখানটায় স্পন্দনটা সাধারণ কোনো হৃদস্পন্দন ছিল না। মনে হচ্ছিল ক্ষুব্ধ কোনো জন্তু মানুষটার বুকের খাঁচাই ভেঙে বেরিয়ে আসতে চাইছে। যুবকের ওই চওড়া বুকের পশম আর পাতলা শার্টের আড়াল টপকে এক প্রলয়নকারী তোলপাড় ধরা পড়ল ঝিলমিলের হাতের তালুতে। ভেতর থেকে আসা একটা গভীর আর করুণ আর্তনাতে কণ্ঠনালীতে চেপে রেখে বারিশ বলে উঠল, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, ঠিক এখানটায় ভীষণ কষ্ট হয়েছে। বারিশের ওই দানবীয় শরীর আর অদম্য হিংস্রতায় আড়ালে লুকিয়ে থাকা করুণ কাতরতা দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল ঝিলমিল। তবুও শক্ত গলায় কোনো মতো উচ্চারণ করল, আপনি আমাকে মেরেছেন, গুনে গুনে 2টা থাপ্পড় মেরেছেন, কিন্তু মরে তো যাচ্ছি আমি, সে না, ইটস কিলিং মি ব্যাডলি। ঝিলমিল লোকটার এই বাক্যের মর্মার্থ বুঝল কিনা কে জানে। এখন পর্যন্ত সে কেবল এই প্রকাণ্ড দেহটাই নিচের উপর থেকে ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টায় ব্যস্ত। প্রফেসরের চওড়া বুকের উপরে রাখা তার নরম হাত দুটো অনবরত বাকুল হয়ে পথ খুঁজেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে নিজের গলার খাঁজ থেকে প্রফেসরের মুখটা তোলার জন্য লোকটার মাথার চুলগুলো শক্ত হাতে আঁকড়ে টেনে ধরে লো সে।
বারিশ নিচের থেকে ধীরে ধীরে মুখটা তুলে ঝিলমিলের দিকে তাকালো। নেশা করে লেগে থাকা গোলাটে চোখ দুটো কেমন যেন বেসামাল থমথমে। কুল হারানো কোনো অবুঝ শিশু নাই, বাকুল কাঙ্গালপোনা লেগে আছে দৃষ্টিতে, যেন সামনে থাকা কিশোরী তার একমাত্র আশ্রয়। সেই অতল ঘোলাটে আর একঘেয়ে দৃষ্টির মুখোমুখি হতে নিমিষের মধ্যেই থমকে গেল ঝিলমিল। চুলে আঁকড়ে রাখা হাতটা তার শক্ত বাঁধনটায় নিমিষেই শিথিল হয়ে এলো। প্রফেসরের ওই উগ্র ভাঙাচোরা রূপটা অনাকাঙ্ক্ষিত এক শিউরে ওঠা কম্পন তুলে দিল সপ্তদশীর বুকের ভেতরে। বেশ কিছুক্ষণ নীরবতার পর ঝিলমিল নিজের কাঁপতে থাকা গলায় খুব ধীর মৃদু আওয়াজে বলল, সরুন। দ্রুত এবারও সরার নামগন্ধ দেখল না বারিশ। তার ঘোর লাগা দৃষ্টি নেমে এলো কিশোরীর দ্রুত ওঠানামা করা বুক আর পাঁজরের ওপরে। হাঁসফাঁস করতে থাকা সেই বুকটার থেকে এক পলক চেয়ে পরক্ষণেই আবারও সেই মুখে গুজে দিল ঝিলমিলের গলার উষ্ণ খাঁচে। ডান হাতটা অবলীলায় মেয়েটার তলপেটের কাছে নিয়ে এসে টি শার্টের ভেতরে ঢুকিয়ে দিল সে। অতঃপর তার গলায় না ঘেঁষে ঘষে মৃদু জড়ালো গলায় অস্পষ্টে গেয়ে উঠল, কাটবো সাঁতার তোমার ঐথ নদীর জলে, সুখের ছোঁয়া দেব তোমায়, নাও না বুকে টেনে। বলতে বলতে ঝিলমিলের গায়ে আলতো করে কামড় দিল বসিয়ে। বিদ্যুতের ঝটকায় তড়িৎ বেগে মাথার লোকটার হাতটা চেপে ধরল ঝিলমিল। উদর থেকে সেই পুরুষালী হাতখানি সরিয়ে দিল সর্বশক্তি প্রয়োগে। আসমিক এই স্পর্শ আর দানবীয় উপস্থিতিতে চোখ দুটো জলে ভরে এলো তার। ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। তাকে এই বিশালকার ভারী শরীরের নিচে ভেসে যাচ্ছে। তার ওপরে লোকটা শুরু করেছে ওই বেপরোয়া অসভ্যতা। তবে হাত সরিয়েও খুব একটা লাভ হয়নি। বারিশ আবার তার ভারী মাথাটা তুলে অন্ধকারের মাঝেই ঝিলমিলের দিকে তাকালো। অন্ধকারে থমথমে নীরবতায় বারিশ ঘোর লাগা দৃষ্টি এবার ঝিলমিলের ভেজা চোখের উপরে রেখে ধীরে ধীরে নেমে এলো তার ঠোঁটে। ঘরের নিবু নিবু অবচা আলোয় কিশোরীর সেই পাতলা নিখুঁত ঠোঁট দুটো স্পষ্ট ফুটে উঠেছে। কৃত্রিমতার প্রলেপ তাজা গোলাপের কুড়ির নাই ছোট। নরম সেই ঠোঁট দুটো তখন দ্রুত হাঁপানোর দোলায় থরথর করে কাঁপছে। অন্ধকারেও ঠোঁটের সেই হালকা কম্পনটুকু যুবকের বুধ হয়ে থাকা চেতনাকে কেমন যেন টেনে ধরল অদম্য আকর্ষণে। ছাড়া ছিল অদ্ভুত একটা বাকুলতা। বারিশ ভ্রুতের সামান্য ভাঁজ পেলে পলকহীন সেদিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত। গলার ভেতরের শুষ্কতা মেটাতেই যেন একবার শুকনো ঢুকিল সে। অতঃপর অত্যন্ত ধীরগতিতে নিজের মুখটা স্ত্রীর ঠোঁটের দিকে নামিয়ে আনতে লাগলো। ঝিলমিলের পুরো শরীর নিমিষেই শক্ত হয়ে কাজ হয়ে গেল। লোকটার তপ্ত মদের গন্ধে ভরা ঘন শ্বাস এসে পড়তে তার বুকের ভেতরে অলৌকিক একটা ভয়ের কম্পন বয়ে গেল। শিউরে উঠল গায়ের প্রশম। আতঙ্কে চোখ দুটো বড় বড় হয়ে গেল কিশোরীর। স্বামীর ঠোঁটের সামান্যতম উষ্ণ স্পর্শ তার ঠোঁটে ছুতে না ছুতেই ভেতর থেকে এক অমানসিক জোর পৈশাচিক শক্তিতে জেগে উঠল ঝিলমিলের। অবশিষ্ট শক্তিটুকু জোড়ো করে দুই হাতে বারিশের বুকে ঠেলে এক ঝটকায় সরিয়ে দিল। ভারী দেহটা সেই আচমকা ধাক্কা সামলাতে না পেরে সরাসরি খাট থেকে নিচে পড়ে মেঝের উপরে ধপ্পাস করে পড়ে গেল। পরে হালকা কুমড়ে ওঠা আর্তনাদে ছড়িয়ে পড়ল বারিশের গলা দিয়ে। পরক্ষণেই ফ্লোরে চিত হয়ে শুয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। ঝিলমিল হাঁসফাঁস করতে করতে খাটের উপরে উঠে বসলো। তার বুকটা আগুনের মতো জ্বলছে। দ্রুত হাঁপাতে হাঁপাতে খাটের প্রান্ত থেকে সামান্য ঝুঁকল সে। ফ্লোরে পড়ে থাকা মাতালটার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে থেকে গলার সবটুকু বিষ ঢেলে বিড়বিড় করে উঠল, অসভ্য লোক একটা, কত বড় সাহস! কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। নিতর হয়ে পড়ে রইল লোকটা। কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকার পর ঝিলমিলের ক্ষোভের জায়গা ধীরে ধীরে এসে জমা হলো ভয় আর ধোঁয়াশা। লোকটার মাথায় কি চোট পেল ভীষণ। এতে শান্ত না, এত শান্ত কেন? দ্বিধা নিয়ে সে খাটের আরেক প্রান্তে ঘেঁষে এলো। সাবধানে হাতটা নিচে বাড়িয়ে দিল বারিশের নাকের কাছে, নাক দিয়ে শ্বাস পড়ছে কিনা একটু দেখার জন্য। তখনই বিদ্যুতের মতো বারিশ একটা হাত ঝিলমিলের বাড়িয়ে রাখা কবজি আঁকড়ে ধরল। চোখ বন্ধ রেখেই এক হ্যাঁচকা টানে খাটের ওপরে থেকে ঝিলমিলকে সোজা এনে ফেললো নিজের বুকে। আসমিক এই পতনে আর টানে ঝিলমিল চিৎকার করে উঠল। আরে, কথাটা শেষ হলো না। ফ্লোরে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় বারিশ নিচের মজবুত দুই বাহুর বাঁধনে জড়িয়ে ফেলল মেয়েটাকে। প্রকাণ্ড হাত দুটো দিয়ে লোহার শেকলের মতো ঝিলমিলকে নিজের বুকের উপরে শক্ত করে চেপে ধরে রাখলো সে। ঝিলমিল সঙ্গে সঙ্গে বাকল হয়ে ছটফট করতে লাগলো। কনুই দিয়ে লোকটার পাঁচরে গুঁতো মেরে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাতে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। বারিশ চোখের পাতা খুলল না, শুধু স্ত্রীকে বুকের সঙ্গে আরও একটু আঁকড়ে ধরে ক্ষীণ ঘের ঘেরে গলায় বিড়বিড় করে উঠল, চুপ, একদম চুপ, একদম ছটফট করবে না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে, একটু স্থির থাকতে দে আমাকে প্লিজ। ঝিলমিলের ঘুম ভাঙল। জানালা ভেদ করে বাহিরের আলো চোখে লাগায়। চোখ খুলে টের পেল সে এতটুকুও নড়তে পারছে না। কাল রাতে এত হুটোপুটি, এত চেষ্টা করেও কিন্তু লোকটার বাঁধন থেকে 1 ইঞ্চিও সরতে পারেনি। ক্লান্তিতে আর অসহায়ত্বে মাথাটা তার
বুকে রেখে ঘুমের অতল অতল দেশে তলিয়ে গিয়েছে একসময়। এখনও ঠিক সেভাবেই আটকে আছে সে। মুখের একদম কাছে বারিশের বুকের মৃদু ওঠানামা চলছে। অদ্ভুত একটা উষ্ণ নিঃশ্বাসে গায়ে এসে লেগেছে। ঝিলমিল এক মুহূর্ত নিঃশ্বাস বন্ধ করে রাখলো। তারপর খুব সাবধানে নিঃশব্দে 1 ইঞ্চি করে এগোচ্ছে নিজেকে ছাড়িয়ে আলাদা করে নিল সে। বারিশ তখনও বেঘরে ঘুমোচ্ছে। মাঝারি লম্বা চুলগুলো কপালে এসে পড়েছে, ঢেকে দিয়েছে চোখের কোণা পর্যন্ত। ঘুমন্ত মুখটাই রাতের সেই উগ্রতা আর তীব্রতা কিচ্ছু নয়। কেমন একটা অদ্ভুত স্থিরতার ছাপ লেগে আছে। ঝিলমিল আর সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না। সোজা উঠে এসে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে ভেতরে দরজাটা বন্ধ করে দিল। বেসিন কলটা ছেড়ে ঠান্ডা জলে মুখ ধুতেই সে চমকে উঠল। নাকি এলো টম ফোর্ড পারফিউমের নেশা ধরানোর সেই ভারী কাঠকোট্টা গন্ধটা, যা সারা রাত বারিশের গায়ে ছিল, তা এখন ঝিলমিলের গায়ে পোশাকে এমনকি ত্বকে একদম পর্যন্ত লেপ্টে ভেসে আছে। সে বাইরে এসে একটা কালো রঙের প্লাজো কুর্তি সেট বের করে নিল। হাঁটু পর্যন্ত লম্বা কুর্তিটা গায়ে সোনালি রঙের ছোট ছোট মোটিফের কাজ করা। কুর্তির সঙ্গে পরে নিল এক রঙের ঢিলেডোলা হোয়াইট লেগ প্লাজো। তারপর গলায় আলগোছে জড়িয়ে নিল পাতলা কালো দুপাট্টা। ওগুলো বারিশই সেদিন কলেজ থেকে ফেরার সময় কিনে দিয়েছিল, আর বলেছিল রুম থেকে বের হওয়ার সময় কোনো টি শার্ট পরা চলবে না। সেটাই মানলো আজ ঝিলমিল। চুলগুলো পেছনে বেঁধে বের হলো রুম থেকে। সকাল সকাল অফিসে এসে কোম্পানির অন্যতম টপ এক্সিকিউটিভ রনির ডেস্কের সামনে গিয়ে বেশ চঞ্চল ভঙ্গিতে কথা বলল তিখি। স্মার্ট সুদর্শন ফারহান এই অফিসে বেশ ভালো একটা স্ট্র্যাটেজিক পজিশনে আছে। দেখি তুমি অফিসে জয়েন করবে, এটা আমার কল্পনারও বাইরে ছিল। রনি দিঘিকে বলল সে এতদিন ছুটিতে ছিল, ছুটি শেষ করে আজই এসেছে। আমারও, দিঘি বলল। দিঘি যেন কারো অপেক্ষা করছে সেভাবেই বারবার দরজার দিকে তাকাচ্ছে। কাজে কতটুকু মন দিয়েছ? ম্যাডাম কিন্তু ফাঁকি দেওয়া পছন্দ করে না। সেখানে তুমি আর তার মেয়ে। আমাকে নিয়ে এত ভেবো না, আমি ঠিক সব সামলে নেব। দিকে দৃষ্টি এখনও দরজায়। কাউকে আসতে দেখে রনি ডেস্কের দিকে ঝুঁকে বলল চলো আজ অফিস শেষে একটা কফি ডেট হয়ে যাক। আশমি কেমন আচরণে ঘাবড়ে গেল খানিকটা রনি। চোখ আটকালো দিকের ফর্সা গলায়। দাঁড়িয়ে বলল ও অবশ্যই, তোমার প্রস্তাব আমি ফেরাতেই পারি না। দরজার কাছ ঠেলে ভেতরে পা রাখতেই তাহসিনের চোখ পড়ল তিখির আর রনির ওপরে। সাদা ফর্মাল শার্ট গায়ে, চোখে থমথমে গাম্ভীর্য। তাহসিনের পায়ের গতি 1 সেকেন্ডের জন্য স্লো হয়ে যায়। তাহসিনের চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে ফুটে ওঠে, আবারও বসে যায়। দেখতে পাচ্ছিল রনি কেমন চোখ দিয়ে তিখির শরীর গিলে খাচ্ছিল, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না সে। গটগট করে হেঁটে তিখির গা ঘেঁষে যাওয়ার সময় একবার বরফের মতো ঠান্ডা ধারালো নজর বুলালো তিখির উপরে। তারপর নিজের সহকারীর পাশে সাধারণ একটা ডেস্কে এসে বসতে ঠোঁটে চাচ্ছিল হাসি ফুটিয়ে বিড়বিড়ালো, অল ওমেন আর দ্য সেম। থানার কাঠের টেবিলের ওপাশে বসে আছেন ইন্সপেক্টর ইমন খান। হাতের সামনে রাখা মোটা ফাইলের পাতায় দ্রুত কলম চালাচ্ছেন। মাঝে মাঝে ল্যান্ডলাইনিংয়ে রিং বাজতেই রিসিভার কানে তুলে সংক্ষেপে 2-1 নির্দেশনা দিয়ে আবার কাজে ডুব দিচ্ছিল। ফাইলের দিকে মনোযোগ দিতেই নারী কণ্ঠ থেকে ভেসে এলো তার। দৃষ্টি তুলতেই চোখে ধরা দিল কুচকুচে কালো কুর্তি পরিহিতা এক রমণী। শুভ্র ফর্সাকারী রং, কালো কাপড়টা যেন আরও বেশি ফুটে বেরোচ্ছে। চিপচিপে গরম, টিকলো নাক আর হালকা পাতলা গরনের মাঝেই রূপটা চোখ ধাঁধানো। হ্যাজেল চোখের মণি চোখ দুটোতে বেশ অস্থিরতা। জি, আপনার নাম? অফিসার ইমন মেয়েটার দিকে তাকিয়ে প্রশ্ন করল। মেয়েটা নিজের ওড়নাটার খুঁটটা আঙ্গুলে শক্ত করে পেঁচিয়ে নিয়ে ধীর গলায় বলল, আমার নাম জাহানারা চৌধুরী ঝিলমিল। আমি একটা অভিযোগের জন্য এসেছি। ইমন আবারও ফাইলে নজর দিয়ে সাইন করতে করতে বলল, কিসের অভিযোগ? বসুন। ঝিলমিল বসল না, একইভাবে দাঁড়িয়ে থেকে গালের দুপাশে হাত বুলালো। মনে পড়ল কাল রাতের কথা। শুকনো ঠোঁট দুটো একবারও ভিজিয়ে নিয়ে ক্ষোভ ভরা গলায় বলল, আমার স্বামী, উনি কাল রাতে আমার গায়ে হাত তুলেছেন, আমাকে দুটো চড় মেরেছেন। আমি কিছুই করিনি। অফিসার ইমনের কলম থেমে গেল। বিস্মিত চোখে তাকালো মেয়েটার দিকে। এই মেয়ে বিবাহিত, তাও আবার স্বামী নির্যাতন সহ্য করেছে। ইনান পুরো কোচকে জিজ্ঞেস করলো, আপনার বয়স কত? ঝিলমিল একটু ইতস্তত করে বলল, 17। কি? ঝিলমিল তড়িঘড়ি মুখে হাত দিয়ে শুধরে নিল, না 18, আমার বয়স 18। ইমন এক মুহূর্ত মেয়েটার মুখের অস্থিরতা মেপে নিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, নাম কি আপনার হাজবেন্ডের? প্রফেসর ফাইজান বারিশ শাহরিয়ার। কিশোরের মুখ থেকে এই বিরিক্কি নামখানা শুনে ইমনের মুখের সব অবাক ভান যেন এক নিমিষেই ধুয়ে মুছে গেল। যেন অবাক হওয়ার মতো কিছুই শোনেনি, একদম না। যেন খুব একটা স্বাভাবিক। তবে এটা ভেবে খারাপ লাগছে, এমন একটা ননির পুতুলকে কিভাবে একটা মানুষ মারতে পারলো। পরক্ষণে আবারও সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে নিল। কলমের কাপটা ডেস্কে হালকা ঠুকে ইমন একদম নিস্পৃহা গলায় বলল, তো আপনি ঠিক কি চান এখন? ওনার নামে ডিজে করবেন নাকি সরাসরি নির্যাতনের মামলা ঠুকবেন?
নাকি আমরা থানায় ডেকে একটা ওয়ার্নিং দেব? স্ত্রী ও শিশু নির্যাতনের মামলা দিতে চাই। ইমন চোখ দুটো সামান্য শুরু করে জিজ্ঞেস করলো, শিশু আপনার না বয়স 18? ঝিলমিল চোখ নামিয়ে বলল, ইয়ে মানে সামনে 18 হবে, এখনো হয়নি। আর 18 বছরের আগে প্রত্যেকেই শিশু। সত্যি মামলা করবেন নাকি রাগের মাথায় এসেছেন? আমি জেনে বুঝে এসেছি অফিসার, আমার কোনো ভুল ছিল না। তাও উনি গায়ে হাত তুলেছেন। নিজের বাসায় বলেছেন না, বলা যাবে না, বললে তারা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে যেতে চাই না। এমন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেয়েটার দিকে। এমন অদ্ভুত কেস সে জীবনে কমই দেখেছে। স্বামীর নামে কেস টুকতে এসেছে, আবার স্বামী বাড়ি ছাড়তেও রাজি নয়। তবে প্রফেসর ফাইজান বারিশ সেখানে জড়িত। সেখানে এমন অদ্ভুত ঘটনা বোধহয় খুব একটা অস্বাভাবিক নয়। এমন ড্রয়ার খুলে একটা সাদা পাতলা কলম এগিয়ে দিয়ে বলল, বেশ, কিছু মেডিকেল রিপোর্ট ছাড়া শুধু 2 জ্বরের উপরে ভিত্তি করে নারী ও শিশু নির্যাতনের কড়া ধারা বসানো যাবে না। আপনি কাল রাতে পুরো ঘটনা বিস্তারিত লিখে নিচে সই করুন। তবে তার আগে আবার ভেবে দেখুন। ঝিলমিল মুখটা একটু কাচুমাচু করে গলাটা সামান্য এগিয়ে দিয়ে বলল, কিছু ভাবতে পারবো না। গাল দেখুন আমার এখনো লাল হয়ে আছে। ঝিলমিল গম্ভীর মুখে পাতায় কাল পাতায় কাল রাতের ঘটনা বিস্তারিত লিখতে শুরু করলো। এদিকে ইমন কোনো কথা না বাড়িয়ে কাঠের টেবিলের ওপরে রাখা ল্যান্ডলাইনে রিসিভারটা তুলে নিল। পরিচিত একটা নাম্বারে স্পিড ডায়াল করে কানে ফোনটা ঠেকালো সে। ফ্লোরে অবচেতন অবস্থায় এখনো পড়ে আছেন বারিশ। হঠাৎ বেডের একপাশে রাখা ফোনটা উচ্চস্বরে বেজে উঠল। একবার, দুবার, তিনবার। টানা বার কয়েক রিং হওয়ার পরে বারিশের চোখের পাতা দুটো ধীরে ধীরে কেঁপে উঠল। চেতনা ফিরতেই কপালের রগ দুটো হালকা চাবুক মারার মতো করে টান টান করে উঠল তার। সে চোখ না মেলেই অতি কষ্টে হাত বাড়িয়ে ফোনটা কাছে টেনে এনে কল রিসিভ করলো সে। ভারী গলায় বলল, হ্যালো, প্রফেসর ফাইজান বারিশ। আমি মডেল থানা থেকে ইন্সপেক্টর ইমন বলছি। আপনার অর্ধাঙ্গিনীর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে স্ত্রী ও শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আপনি নিজ থেকে থানায় আসবেন নাকি ফোর্স পাঠাবো? কথাটা কানে পৌঁছাতেই বারিশের চোখ বন্ধ দুটো নিমেষেই খুলে গেল। চোখের ভেতরে অবচেতনের ভাবটা মুহূর্তেই হাওয়া হয়ে সেখানে জায়গা নিল তীব্র বিস্ময় আর চরম বিরক্তি। সে ধরফরিয়ে ফ্লোর থেকে উঠে চারিপাশে নজর বুলিয়ে দেখল। বিশাল রুমটা সম্পূর্ণ ফাঁকা, কোথাও ঝিলমিলের অস্তিত্ব নেই। কথা না বাড়িয়ে বারিশ কলটা কেটে দিল। হাতের মোবাইল ফোনটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে কপালে হাত দিয়ে বিড়বিড় করে উঠল, হোয়াট দ্য হেল, এই মেয়ে আমাকে পাগল করে দেবে। বউকে চর মারার অপরাধে শিশু নির্যাতনের মামলা খেতে হলো প্রফেসর ফাইজান বারিশের। ওয়াও বন্ধু, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। ফোনের ওপাশ থেকে নীল গলা ফেটে আস্তে আস্তে বলছিল। বারিশ তার দাঁত চেপে শুনছে আর ড্রাইভ করছে। চোখে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসেছে সে। চুলগুলো বিশৃঙ্খলভাবে কপালে এসে পড়েছে। শার্টের কলারটা এলোমেলো। কথা কম বলে দ্রুত থানায় আয়, সাথে মেহরাজকেও নিয়ে আসিস। কি বলিস? বলতে বলতে আবারও হেসে উঠল নীল। বারিশ এবার পিছড়ে একটা গালি দিতেই ওপাশ থেকে কলটা কেটে গেল। ফোনটা পাশের সিটে ছুঁড়ে ফেলে দিয়ে চোয়াল শক্ত রেখে রাস্তার মোড় ঘোরালো সে। গন্তব্য থানা। এখনো তার মাথায় ঢুকছে না 17 বছরের এই মেয়ে এমন দুঃসাহসিক কাজ কিভাবে করতে পারে। থানার সামনে গাড়ি থামাতেই নামতেই দেখলো নীল বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে খিলখিল হাসি লেগে আছে, কিন্তু বারিশের মূর্তি দেখে তার মুহূর্তে মিলিয়ে গেল। নেশা করে বাসায় ঢুকলি, ভাবলাম টোমান্স করবি, তাই না করে এসব কি ভাই? নীলের উস্কানিমূলক কথাই বারিশ ধমকে উঠল। নীল, তুই যদি এই মুহূর্তে চুপ না করিস, এই থানাতেই তোর দাফন কাফন সেরে দেবো আমি। নীল আর মুখ খোলার সাহস পেল না। চুপচাপ বারিশের পেছনে পেছনে থানার ভেতরে হাঁটতে লাগলো। কাল রাত থেকে পেটে একটা দানা পানিও পড়েনি ঝিলমিলের। ওই দুটো থাপ্পড় ছাড়া আর কিছুই জোটেনি। প্রচণ্ড খিদে পেয়েছিল তার। অফিসার ইমন যখন সৌজন্য খাতিরে খাবারের কথা শুনলে ঝিলমিল আর মানা করেনি। রাজি হওয়া মাত্রই ইমন পাশের রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ আনিয়ে দিয়েছিল। টেবিলে চেপে বসে বেশ আয়েশ করেই সেগুলো গিলছিল সে। কিন্তু হুট করে থানায় দরজার সামনে এমন একজনের আবির্ভাব ঘটল যে ঝিলমিলের কেবল খাওয়াই বন্ধ হলো না, বুকের ভেতরে নিঃশ্বাসটা আটকে গেল যেন। ঝড়ের গতিতে হাতে থাকা স্যান্ডউইচটা রেখে সে লাফিয়ে উঠে পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা পুলিশের পেছনে গিয়ে সেটি দাঁড়ালো। সেখান থেকে মাথাটা সামান্য কাত করে রীতিমতো ভীত চোখে দেখতে লাগলো দৃশ্যটা। কালো শার্টের সাথে চোখে কালো রোদ চশমা আটা, শার্টের উপরে 3টে বোতাম খোলা, চুলগুলো কপালে এলোমেলো হয়ে আছে। ভাবটা যেন এমন সে কোনো আসামি নয়, বরং এই থানার আসল হুকুমদার। কোথায় আমার শিশু? অফিসার ইমন এতক্ষণ কাজে মনোযোগী ছিল। পরিচিতি কর্কশ কণ্ঠটা কানে যেতেই চোখ তুলে তাকালো। ইমন উঠে দাঁড়াতেই বারিশ খুব শান্তভাবেই ইমনের সামনের চেয়ারে বসে পড়ল। ইমন নিজেও চেয়ারে বসে বারিশের দিকে সামান্য ঝুঁকে নিচু স্বরে বলল, বারিশ, এটা পুলিশ স্টেশন, দয়া করে ভদ্রতা বজায় রাখ।
শাট আপ, শিশু কোথায় আমার? এদিক ওদিকে চোখ বোলালো বারিশ। রোদ চশমাটা একটানে খুলে শার্টের কলারের ফাঁকে আটকে দিয়ে ডাকলো, কোথায় তুমি খুকি? সামনে আসো। থানার সমস্ত কনস্টেবল আর ডিউটি অফিসাররা কাজ থামিয়ে হাঁ করে তাকিয়ে আছে প্রফেসর ফায়জান বারিশের দিকে। ওদিকে ঝিলমিল মহিলা পুলিশের ইউনিফর্মটা দুই হাতে খামচে ধরে অদৃশ্য হতে চাইছে। মহিলা পুলিশটি একটু চড়া হওয়ায় তার বিশাল পিঠের পিছনে আড়ালে শুকনো পটকা ঝিলমিলকে প্রায় দেখা যাচ্ছিল না। মহিলা পুলিশের দিকে না তাকিয়ে ওনার পাশ থেকে নাম ধরে বলে উঠল, কনস্টেবল শিরিন, আপনি একটু হাঁটাহাঁটি করুন তো, ওজন বড্ড বেড়ে গিয়েছে আপনার। মহিলা পুলিশটি এক মুহূর্তেও অগ্নিশর্মা হয়ে উঠলেন। সরকারি চাকরিজীবীর বডি তো এমন অপ্রকাশ্য অপমান, কত বড় স্পর্ধা এই প্রফেসরের। তিনি তেড়ে এগিয়ে এসে রেগেমেগে কিছু একটা বলতে যাবেন, কিন্তু তার আগে বারিশ বিদ্যুৎ বেগে নিজের লম্বা হাতটা মহিলা পুরুষের আড়ালে ঠেলে বাড়িয়ে দিল। কিছু বুঝে ওঠার আগে ঝিলমিলের হাতটা চেপে ধরে একটা হেঁচকা টানে তাকে টেনে আনলো একদম নিজের কাছাকাছি। ঝিলমিল ছিটকে এসে সোজা বারিশের চওড়া বুকের উপরে আঁচড়ে পড়ল। বারিশ ওর ডান হাতটা শক্ত মুঠোয় পেঁচিয়ে ধরে ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, ফাইনালি ব্যাক টু হোয়ার ইউ প্লেইং মাই লিটল চাইল্ড পাকলু। ঝিলমিল আটকে উঠে চোখ গোল গোল করে বারিশের দিকে চাইল। শরীর কাঁপছে তার। বারিশ তার ভয়ার্ত মুখের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, সারা রাত আমার রুমে ঘুমিয়ে সকালে উঠে আমার নামে আমার কিনে দেওয়া ড্রেস পরে আমার নামেই মামলা করতে এসেছো? ঝিলমিল বারিশের চাহনি সহ্য করতে না পেরে আকুল হয়ে আর চোখে চাইল ইমনের দিকে। অফিসার ইমন দেখুন কিভাবে ভয় দেখাচ্ছে, তাকে এখনও লকআপে ঢোকান প্লিজ। স্টুপিড, গর্জে উঠল বারিশ। ইমন চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বারিশ, ছেড়ে দে ওকে, তুই যা করেছিস তা স্পষ্ট অপরাধ, আপাতত তোকে হাজতবাসী করতে হবে। বারিশ চোখ দুটো শুরু করে ইমনের দিকে তাকালো। তুই পুলিশগিরি বের করবো আমি ইমন। ইমন কিছু একটা বলবে তার আগে থানার দরজা থেকে ভেসে এলো মেহেরাজের উঁচু গলা, কে আমার বন্ধুর নামে শিশু নির্যাতনের মামলা দিয়েছে? কার এত বড় কলিজা হয়ে গেছে? বারিশ, ঝিলমিল সহ ইমন সহ থানায় সকলেই মেহেরাজের দিকে তাকালো। সে শার্টের হাতে কোটাতে কোটাতে এদিকে আসছিল। বারিশ ঝিলমিলের হাত ছেড়ে দিয়ে অগ্নিদৃষ্টিতে নীলের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল নীল। কিরে এমন, তুই জানিস না আমাদের বারিশ কেমন? একজন এসে রিপোর্ট করলো আর অমনি থানায় নিয়ে এলি। তারপর নিজের ভাতিজি ঝিলমিলের মলিন মুখটার দিকে তাকালো। মেয়েটার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ফোলা। আহারে, নিশ্চিত স্বামীর জন্য এই বিপদের দুশ্চিন্তায় মেয়েটার চেহারা এমন শুকিয়ে গেছে। মেয়েরা ছাদ দিয়ে পরম স্নেহ ঝিলমিলকে নিজের বুকের সাথে আগলে ধরলো। একদম ভয় পাবি না মামুনি, তোর চাচা চলে এসেছে তো, ওর কিছু হতে দেব না। যে এমন ভুলভাল রিপোর্ট করেছে তাকে একবার ধরে দিই, ওর 14 গোষ্ঠীকে জেলের শুকনো রুটি খাওয়াবো। নীল হেসে দিতে চেয়েও দিল না। ঝিলমিলের চোখ আরও বড় বড় হয়ে উঠল। এখন ঝিলমিল কিভাবে বলবে এই রিপোর্ট সে করেছে? চাচু কিভাবে সেটা নেবে? এমন হালকা গলা খাকারি দিয়ে পরিস্থিতিটা পরিষ্কার করার চেষ্টা করলো। এই রিপোর্ট তো উনিই করেছে, বারিশের ওয়াইফ। বারিশ তার স্ত্রীকে নির্যাতন করে। বাই দ্য ওয়ে, তুই বারিশের বউকে আগে থেকে চিনিস নাকি? মেহেরাজের কথাই যেন এক লোকে 7টা বাজ পড়ল। হোয়াট? কি আজে বাজে বকছিস তুই? আর আমি ওর বউকে চিনব না মানে? ও তো আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে, আমার নিজের ভাতিজি। ইমন ওদের দীর্ঘদিনের বন্ধুত্ব হলেও পুরো ব্যাপারটা তার একদম অজানা ছিল। সে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল। বলিস কি? এসব কখন ঘটল? মেহেরাজ ইমনের প্রশ্নে তুয়াক্কা না করে সরাসরি ঝিলমিলের দিকে ঘুরল। থমথমে গলায় শুধালো, জাহান, সত্যি করে বলতো, তুই অভিযোগ করে এসেছিস? বারিশ কি তোকে কষ্ট দিয়েছে? ঝিলমিল মেঝের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ইতিবাচক মাথা নাড়ল। কি করেছে ও তোর সাথে? মেরেছে। ঝিলমিলের কণ্ঠস্বর একদম নিচু। কবে? গতকাল রাতে। শব্দটা শোনা মাত্রই মেহেরাজের মাথায় রক্ত চলে গেল। কোনোরকম চিন্তাভাবনা না করে ঘুরে সোজা বারিশের চিবুক লক্ষ্য করে এক ভয়ঙ্কর কড়াঘষি দিয়ে বসিয়ে দিল সে। কত বড় স্পর্ধা তোর, আমার চোখের মনির গায়ে হাত তুলিস তুই? ঝিলমিল ভয়ে দুচোখ বুঝে ফেলল। বারিশ ঘষাঘষির ধাক্কায় সামান্য পিছিয়ে গেলেও পরক্ষণে নিজের 2 হাতের মুঠো শক্ত করে সামলে নিল নিজেকে। মেহেরাজ রাগে অন্ধ হয়ে দ্বিতীয়বার আঘাত করতে উদ্যত হওয়ার আগেই বারিশ বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মেহেরাজের শার্টের কলারটা আঁকড়ে ধরে পাল্টা ধাক্কা মারল। শি ইজ মাই ওয়াইফ, সে ভুলে করলে 1000 বার মারবো, আবার নিজের শাসন শেষে আদর করব। আমাদের ব্যক্তিগত ব্যাপারে মাঝখানে গাল বাড়াতে আসার তুই কে? মেহেরাজকে নীল কল করে বলেছিল বারিশের নামে শিশু নির্যাতনের রিপোর্ট করা হয়েছে। সে তখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। খবর শুনেই দ্রুত চলে আসে। নীল তো জানিয়েছিল ব্যাপারটা সমাধানের জন্য, কিন্তু এখন তো পুরো গোলমাল হয়ে গেল। মেহেরাজ গিয়ে বন্ধুর গলা চেপে ধরে বলল, না, ভুল করলেও ওর গায়ে হাত তোলার অধিকার তোকে কেউ দেয়নি। ওকে আমরা এভাবে বড় করিনি। যাকে আমরা সামান্য ধমক পর্যন্ত দিইনি, তার গায়ে হাত তুলিস কোন সাহসে?
বারিশ এক ঝটকায় মেহেরাজের হাতটা নিজের কলার থেকে সরিয়ে নিয়ে চিৎকার দিয়ে উঠল, তাহলে নিয়ে যাও ওকে। যে স্ত্রীর ওপরে আমার কোনো অধিকার থাকবে না, তেমন স্ত্রী আমার কোনো কোনো প্রয়োজন নেই। তোরাই তো জোর করে ওই মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলি, না হলে এই অপ্রাপ্ত বয়স্ক ইম্যাচিওর শিশু বাচ্চাকে কোন দুঃখে আমি বিয়ে করতে যাব। বারিশের কথা শুনতেই ঝিলমিলের চোখের দিকে তাকালো। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল তার। আবার সেই ফিরে যাওয়া, না, সে কিছুতেই ওই বাড়িতে ফিরে যাবে না। অন্তত আর কিছুদিন, যতক্ষণ না নিজের পরিকল্পনা সফল হচ্ছে, সে যাবে না। মেহেরাজ চোয়াল শক্ত করে বলল, অবশ্যই নিয়ে যাব। তোর কি ধারণা, এত বড় কাণ্ডের পরও আমি তোকে তোর বাড়িতে ফেরত পাঠাবো? তোর সাথে আমার বন্ধুত্ব তো আজ এখানেই শেষ হলো। এই সম্পর্কটা আমি শেষ করব। দাঁড়া, আমি এখনই ভাইকে বলে আমাকে ফোন করছি। মেহেরাজ পকেট থেকে ফোন বের করতে ঝিলমিল আটকে উঠে সামনে এগিয়ে এলো। না না চাচ্ছো, তুমি প্লিজ কাউকে ফোন করো না। তোমার যতটা ভাবছো আসলে তেমন কিছুই হয়নি। মেহেরাজ চোখ কুঁচকে নিজের ভাতিজির দিকে তাকালো। কিছু হয়নি মানে? কতটুকু অত্যাচার সহ্য করতে পারলে একটা মেয়ে নিজে থানায় এসে জামাইয়ের নামে মামলা ঠুকে দেয়? তুই একদম ভয় পাবি না জাহান, আমি আছি তো। ঝিলমিল আমতামতা করে তোতলাতে তোতলাতে বলল, আসলে তেমন গুরুতর কিছু না চাচু, তুমি প্লিজ আপুকে বলো না। আমি আমি ওনার সাথে ফিরতে চাই, ওনার সাথে থাকতে চাই। মেহেরাজের হাতটা ফোনের উপরে থেমে গেল। সে হতভম্ব হয়ে চাইলো ঝিলমিলের দিকে। থাকতে চাস মানে? তাহলে এত নাটক করে থানা গিয়ে অভিযোগ দায়ের করলি কেন? ঝিলমিল চোখ নিচু করে খুব সাধারণ গলায় বলল, একটু যেন শাস্তি পাই তাই। আমাকে দুটো চড় মেরেছে তাই। তাই ভেবেছিলাম পুলিশ ওনাকে 2 ঘন্টা লকআপে আটকে রাখবে, ব্যাস, এর বেশি কিছু চাই না তো। কথাটা শুনে বারিশ এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না। মেয়েটার দুঃসাহস আর নির্বুদ্ধতার মাত্রা দেখে সে রীতিমতো তাজ্জব বনে গেল। তার মানে আপনি অভিযোগ তুলছেন না? ইমন বলল, না, শুধু কিছুক্ষণ লকআপে রাখুন তাহলেই হবে। বারিশের ইচ্ছে করছে এখনই এই ফাজিল মেয়েটার দুগালে কষে আরো 2টা চড় বসিয়ে দিতে। এটা কোনো লজিক হলো? ডিউটিরত একজন অফিসার এতক্ষণে চুপচাপ সব দেখছিলেন। মেয়েটার এমন অদ্ভুত যুক্তি শুনে এসে গম্ভীর গলায় বললেন, মিসেস পারিস, আপনি কি আইন প্রোটেস্টটাকে কোনো বাচ্চাদের খেলা মনে করেছেন? শুনুন, আইনের চোখে এই ধরনের অভিযোগে অন্তত সংবেদনশীল। 1 নাম্বার, আপনার দেওয়া লিখিত অভিযোগ অনুযায়ী এটি একটি নন বেলেবল অফেন্স, অর্থাৎ একবার অফিসিয়ালি কেস এন্ট্রি বা অ্যারেস্ট হলে লকআপের মেয়াদ 2 ঘন্টা হয় না, কোর্টে চালান না হওয়া পর্যন্ত তা বহাল থাকে। দ্বিতীয়ত, আপনি যদি এখন অভিযোগ প্রত্যাহার করে নেন তবে পুলিশ আপনাকে 1 মিনিটের জন্য লকআপে আটকে রাখার এখতিয়ার রাখে না। আর 3 নাম্বার, বিনা কারণে পুলিশ প্রশাসনকে এভাবে বিভ্রান্ত করা বা মিথ্যা বা হালকা অভিযোগে থানায় সময় নষ্ট করা কিন্তু নিজেই একটা অপরাধ। তাই সিদ্ধান্ত নিন, আপনি মামলা চালাবেন নাকি লিখিত পেপারে উইথড্র করে হাজব্যান্ডের সাথে ঘরে ফিরবেন। আইনি বাস্তবতায় কঠিন ধাক্কা খেয়ে ঝিলমিলে মাথাটা ভনভন করে উঠল। সে ভেবেছিল আইন হয়তো তার সুরক্ষা কবচ হবে, অন্তত এই কয়েক ঘন্টার জন্য হলেও লোকটাকে একটু শিক্ষা দেওয়া যাবে। কিন্তু আইন যে এখন রুক্ষ, বাস্তবসম্মত আর ম্যারপ্যাচে ভরা, সেটা তার অপরিপক্ক মস্তিষ্ক ধারণাই করতে পারেনি। ঝিলমিলের আর চোখে বারিশের দিকে তাকালো। লোকটার মুখটা সম্পূর্ণ নির্বিকার, এক ফোঁটা প্রতিক্রিয়া পর্যন্ত নেই, নিতর থমথমে ভাব। এই বরফ শীতল নিস্তব্ধতায় যেন আরও বেশি চেপে ধরল তাকে। বারিশ এবার থমথমে নীরবতায় স্পষ্ট পাগলামি শেষ। এবার আর মোড়ক ফেরার পালা। বয়ে হিম হয়ে এলো ঝিলমিলের ভেতরটা। তবুও সে যাবে, কারণ এই লোকটাকে বিয়ে করার যে উদ্দেশ্য সেটা সে এত দ্রুত নষ্ট করতে চায় না। মেহেরাজ ডিউটি অফিসারের কথা শুনে ঝিলমিলের কাঁধে হাত রেখে থমথমে গলায় বলল, হয়েছে জাহান, আর কোনো নাটক করার দরকার নেই, এই ঝামেলা এখানেই শেষ। কিন্তু তুই ওর সাথে এক মুহূর্তও থাকবি না, চল আমার সাথে, সোজা বাড়ি চল। না চাচু, আমি যাব না। মেহেরাজ ঝিলমিলে হাত ধরে টান দিতেই বাড়ি সোজা হয়ে দাঁড়ালো। চট করে এগিয়ে এসে ঝিলমিলের অন্য হাতটা আবারও শক্ত করে চেপে ধরল। হাত ছাড়ো মেহেরাজ, আমার বউ আমার সাথে যাবে। তুই ওর চাচু হতে পারিস, কিন্তু ওর অভিভাবক এখন আমি, আইনগতভাবে মানসিকভাবেও। ছাড়। ঝাটকা মেরে ছড়িয়ে নিল ঝিলমিলকে। মেয়েরাজ এসে বারিশকে আবারও আঘাত করবে অমনি ঝিলমিল সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মেরো না চাচু, প্লিজ, বাড়ি ফিরে যাও। আর আপুকে কিছু জানিও না। উনি যদি আবারও আমার গায়ে হাত তোলেন আমি কথা দিচ্ছি তোমাদের জানাবো। ভাতিজির কথায় মেহেরাজ আর বাড়াবাড়ি করল না, চলে গেল থানা থেকে। বারিশও ঝিলমিলের হাত ছেড়ে চলে গেল। গিয়ে নিজের গাড়িতে বসলো। নীল কাজ চাকিয়ে নিজের বাইক নিয়ে বের হয়ে গেল। ঝিলমিল ওভাবেই পড়ে রইল কিছুক্ষণ। ইমন বলল, আপনি চাইলে স্যান্ডউইচটা শেষ করে যেতে পারেন মিসেস পারিস। চোখ তুলে তাকালো ঝিলমিল। লোকটা নিশ্চয়ই তাকে খোঁচা মারেছে। কোনো জবাব না দিয়ে চলে এলো। বাইরে আসতেই পাঁচোরা থমকে গেল আবারও। বারিশ ড্রাইভিং সিটে বসে আছে, দৃষ্টি সামনের দিকে অপেক্ষায় আছে ঝিলমিলেরই। ঝিলমিল এক পা এগোচ্ছে তো
দুপা পিছিয়ে আসছে, কোনো মতেই সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। আজ রাতে তার ভাগ্যে কি শনি নাচছে কে জানে। তবুও সাহস করিয়ে সে গাড়ির পেছনে দরজাটা খুলে চুপচাপ গিয়ে বসলো। বারিশ তখনও একইভাবে সামনে তাকিয়ে নিখাতে একটা নীরবতা পুরো গাড়িতে চেয়ে আছে। গাড়ি স্টার্ট দেওয়ার কোনো লক্ষণও নেই। ঝিলমিল বেশ কিছুক্ষণ দম বন্ধ করে বসে থাকায় পর নিজেকে সামলে লোকটাকে ডাকার জন্য ইতস্তত কণ্ঠে প্রস্তুতি নিল। শুনুন। বারিশের বিদ্যুৎ বেগে নিজের হাত দুটো একদম বাঘের থাবার মতো ঝিলমিলের গলার দিকে বাড়িয়ে দিল। ঝিলমিল নিশ্চিত ধরেই নিল আজকে সে আর বেঁচে ফিরবে না। বারিশের হাতের আঙ্গুলগুলো ঝিলমিলের নরম গলার ঠিক 1 ইঞ্চি দূরত্বে এসে হঠাৎ থমকে গেল। থরথর করে কাঁপতে থাকা ঝিলমিল ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলেছে ইতিমধ্যে। বারিশের বুকের উত্তাপ আর দ্রুত নিঃশ্বাস এসে ঝিলমিলের গালে লাগছে, তাতে দাঁত চেপে থমথমে আর নিচু স্বরে সে ফিসফিস করে উঠল, একদম চিবিয়ে খেতে মন চাচ্ছে।